ট্রেন থেকে নেমে একটা স্টেশন নিয়ে বসে আছি। আনুমানিক রাত 10টা-11টা বাজে। ফোনটা বের করে এবার শিওর হয়ে নিলাম, হ্যাঁ, রাত 11টা বাজে। আশেপাশে তেমন কাউকে দেখা যাচ্ছে না। দুই একজন হাঁটাহাঁটি করছে, হয়তো ট্রেন থেকে যারা নেমেছিল তারাই। ভেবেছিলাম এই রাতে খুব বেশি প্ল্যাটফর্মে থাকবে না, কিন্তু এখন দেখছি বেশ কয়েকজন আছে। স্টেশনেই এই রাতটা কাটিয়ে দিবে বলে ভাবলাম। আমার ভাবার একটাই কারণ, আসলে আজকে বাসা থেকে বেরিয়ে আসতে হয়েছে বললে ভুল হবে, বের করে দিয়েছে। ঈশান আজকে অনেকটা ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজেকে বাজে একটা পরিস্থিতির মুখ থেকে বাঁচাতে, অপমানের মুখ থেকে বাঁচতে বাসা থেকে বের হয়ে আসতে হয়েছে। বিজনেসম্যান ফ্যামিলি ছেলে ঈশান, আব্বু ভাইয়া ভাবি এই নিয়েছিল পরিবার। আম্মু অনেক আগেই গত হয়েছে, সেজন্য কষ্টটা বহুদিনের আম্মুর ভালোবাসাটাও হারিয়েছে। কিন্তু ভাইয়ার বিয়ে যবে থেকে দিয়েছে তবে থেকেই যেন ঈশানের জীবনটা একদম অস্বাভাবিক হয়ে উঠেছে। কারণ ভাবির বোন অর্থাৎ ওর বেআইন মেয়েটা এক প্রকার জোর করে ঈশানের ভালোবাসাটা আদায় করার চেষ্টা করেছে। প্রথমে রিলেশনে জড়ানোর চেষ্টা করেছে মেয়েটা। ঈশান দেখতে মোটামুটি হ্যান্ডসাম, স্মার্ট, স্টাইলিশ বিজনেস পরিবারের ছেলে, তাই সব সময় সেভাবেই নিজেকে গুছিয়ে রাখে। আর যে কেউ দেখলে প্রথম দেখাতেই ক্রাশ খাওয়ার মতো একটা ছেলে। কিন্তু জীবনের সব পাওয়াগুলোর মধ্যে না পাওয়া বোধহয় আম্মুই। আম্মু গত 5 বছর আগে ওদের ছেড়ে চলে গিয়েছিল। পুরো একটা বছর নিজেকে স্বাভাবিক করতেই সময় লেগে গিয়েছিল। তারপর থেকে নিজেকে গুছিয়ে তো নিয়েছিল, কিন্তু যেখানে যেত সেখানেই যেন একটা বিষয় কমতি মনে হতো, সেটা কারো ভালোবাসা। আর সেটা আম্মুর ভালোবাসা। এরই মাঝখানে যখন ভাইয়ের বিয়েটা দেওয়া হলো পরিবারটাকে গুছিয়ে রাখার জন্য, সেটাই যেন ঈশানের জীবনের জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ালো। কারণ যবে থেকে ভাবির বিয়ে হয়েছে তবে থেকে তার বোন এসে ওকে জ্বালাতে আরম্ভ করেছে। ঈশানের দোষ বোধহয় এটাই ছিল যে ছেলেটা মেয়েটাকে ভালোবাসেনি, আর ভালোবাসেনি বলেই যে ওকে আজকে এরকম একটা পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। আর এমন বাজে একটা পরিস্থিতিতে ওই মেয়েটা ওকে ফেলে, যার জন্য বাসা থেকে বের হয়ে আসতে হয়েছে। কারণ ভাবির বোন ওকে বারবার ভালোবাসি কথাটা বলার পরও যখন ঈশান সাড়া দেয়নি, তারপরই ভদ্রমহিলা আজকে ওকে বেড শেয়ারের কথা বলে। সন্ধ্যাতে মেয়েটা এরকম একটা কর্মকাণ্ড করেছিল, তখন মেয়েটাকে বলেছিল ঈশান, দেখুন, আপনি যেমন ছেলে আমাকে ভাবছেন আমি তেমন ছেলে নই। আপনি ভুল করছেন। যদি কাউকে পছন্দ হয় সেটা আপনার ফ্যামিলিকে গিয়ে বলবেন, আর না হলে আমার সাথে এমন ঝামেলা করবেন না। আমি আপনাকে পছন্দ করি না, সেটা সেটা আপনি খুব ভালো করেই জানেন। আর একই বাসাতে দুই বোনের আসা সম্ভব না। প্রেম ভালোবাসার প্রতি আমার বিশ্বাসটা আগাগোড়াই নেই। আপনি সেই বিশ্বাসটা করানোর চেষ্টা করে আমাকে অনেকটাই বেশি অবাক করেছিলেন, কিন্তু আজকের এই বিহেভিয়ারটাই আমি বুঝতে পেরেছি আপনি কোন টাইপের মেয়ে। তুই আমাকে ভালোবাসিস না তো? ভালোবাসবি না তো? আমাকে ভালো বললাম তো না। আর এরকম একটা প্রস্তাব দেওয়ার পর তো আপনাকে আমার ঘৃণা হচ্ছে। আমি আজকে সেফ বলে দিচ্ছি, বাসা থেকে যদি আপনার সাথে আমার বিয়ে ঠিক করে তাহলে আমি সেটা করব না। ওকে, তাহলে দেখ আমি কি করি। আজকের পর তোর আমাকে বিয়ে করা ছাড়ার কোনো উপায় থাকবে না। তুই না চাইলেও আমাকে বিয়ে করতে বাধ্য হবি। মেয়েটা কথাগুলো বলেই নিজের ড্রেসের কিছু অংশ ছিঁড়ে দেয়। ঠোঁটের লিপস্টিকটা লেপ্টে চুলগুলো এলোমেলো করে দেয়। ঈশান বেডে শুয়ে একধারে ফোনটা স্ক্রল করছিল। ঠিক তখনই মেয়েটা রুমে ঢোকে, তারপর দরজা বন্ধ করে এগুলো করতে থাকে আর নিজের এমন একটা নাটকে অভিনয় করার জন্য চিন্তা করতে থাকে। মিনিট দুয়েক পরেই সবাই এসে রুমের সামনে জড়ো হয়, আর মেয়েটাকে এ অবস্থায় দেখে যা বোঝা তাই বুঝে যায় সবাই। ভাবলো ঈশান সত্যিই ভাবির বোনের সাথে বাজে কিছু করার চেষ্টা করেছে। কোনো মেয়ে কোনো ছেলের সাথে একই রুমে থাকা অবস্থায় এরকম কিছু করলে সবাই সেটা বাজে ভাববে আর ওকে সন্দেহ করবে, সেটাই স্বাভাবিক। অপবাদটা ঈশানকে দেওয়া হলো। ভাবি ঈশানকে যা ইচ্ছে তাই বলে অপমান করলো। ভাইয়া গায়ে হাত তুলেছিল
আবু তেমন কিছুই বলেনি, শুধু কুলাঙ্গার আর ওকে জন্ম দিয়েছে বলে আফসোস করলো। ঈশান এরকম কিছুর জন্য কখনো প্রস্তুত ছিল না। তারপর যখন বারবার ওকে বলা হলো বাসা থেকে বেরিয়ে যেতে, ছেলেটা একটা কথাই বলেছিল, একটাবার আমার কথাটা আজকে তোমরা শুনলে না, আমাকে একটা সুযোগও দিলে না। কিন্তু আজকে আমি যে কাজটা করিনি তার জন্য তোমরা আমাকে অপবাদ দিলে। আর ভাবি আর তার বোন, আপনারা দুজনে মিলে যে আজকে এই কাজটা করেছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কারণ আপনার মুখের হাসিটাই বলে দিচ্ছে আপনি জেনে শুনে আপনার বোনকে দিয়ে কাজটা করিয়েছেন। আপনিও যে এই প্ল্যানের অংশীদার ছিলেন সেটা আমি খুব ভালো করেই জানতাম। আমাকে এমন করে একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করলেন সেটা আজ বুঝতে পারছি। আমাকে বাসা থেকে বের করার জন্য এত বড় একটা বাজে কাজ করলেন। আপনাদের যদি এতই আমাকে বাসা থেকে বের করে দেওয়া হতো তাহলে একটাবার মুখে বলে দিতেন, আমি আপনাদের দিকে দূরে সরে থাকতাম। কিন্তু এমন করে আমার সম্মানটা নষ্ট করে কি খুব বেশি দরকার ছিল? আব্বু ভাইয়া, তোমরা আমাকে বিশ্বাসই করতে পারলে না, সেটা আমার সবচেয়ে বড় কষ্টের। আজকের পর হয়তো তোমাদের সাথে আর কখনো দেখা হবে না। আর যেদিন তোমরা সত্যিটা জানতে পারবে অনেক বেশি আফসোস করবে, কিন্তু আমাকে আর সেদিন খুঁজে পাবে না। ঈশান বাসা থেকে বেরিয়ে এসেছিল আর বেরিয়ে আসার সময় তেমন কিছুই আনতে পারেনি, শুধু একটা ব্যাগ কাঁধে করে বেরিয়ে এসেছিল। প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ঈশানের কাছে ছিল, আর ফোন আর কিছু টাকা নিয়ে বের হতে পেরেছে। কিন্তু এখন কোথায় যাবে, কি করবে সেটাই ভেবে পাচ্ছিল না। তারপর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে, আর আসার পর একটা রিক্সা করে একটা স্টেশনে চলে আসে। স্টেশন থেকে সরাসরি ট্রেনে উঠেছে, কোথায় যাবে কি করবে জানে না। তারপর ট্রেন থামলে বুঝতে পারলো ঢাকা কমলাপুর স্টেশনে এসে থেমেছে ট্রেনটা। তারপর সেখানেই অনেকক্ষণ যাবৎ বসেছিল। কতক্ষণ বসেছিল জানে না, অনেকক্ষণ বসে থেকে বিষয়টা ভাবছিল। ছেলেটা আনমনেই বিষয়টা ভাবছিল। এরই মাঝখানে কেউ একজন দৌড়ে এসে ওর পাশে দাঁড়ালো। ঈশান খানিকটা বিব্রত বোধ করলেও পাশে তাকিয়ে খেয়াল করলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়ানো ভদ্রমহিলাটাকে শুধু মেয়ে বললে ভুল হবে, একদম অপ্সরীর মতো মেয়ে পাশে দাঁড়িয়ে আছে। একবার আর চোখে তাকিয়ে থেকে ছেলেটা বলতে লাগলো, কি চাই আপনার? ঈশানের কথাতে মেয়েটা কি ভাবলো কে জানে, তবে একটু ভয়ত কণ্ঠে বলতে লাগলো, আপনি আপনি আমাকে বাঁচান প্লিজ। আমি এখানে আসতে চাইনি, আসলে কিছু ছেলে আমাকে তাড়া করেছে। আজকে আমার বান্ধবীর বার্থডে ছিল, সেখান থেকে ফিরছিলাম, মাঝপথে ওরা আমাকে ডিস্টার্ব করতে আরম্ভ করে, আর তারপরে আমাকে ধাওয়া করে এদিকে নিয়ে আসে। সম্মান বাঁচাতে আমি এদিকে চলে আসি, ওরা আমাকে ধরতে পারলে আমার সর্বনাশ করে ফেলবে, দয়া করে আমাকে বাঁচান। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আবারও সেই বাঁচানোর গল্প। নিজেকে মারের হাত থেকে আর অপমানের হাত থেকে বাঁচাতে এত দূর আসলো, আবার সেই অন্য কেউ এসে বলছে ওকে বাঁচাতে। কথাগুলো ভেবেই ঈশান উঠে দাঁড়ালো। এরই মাঝখানে কতগুলো ছেলে এসে ওর সামনে দাঁড়াতেই ঈশান বুঝতে পারল এরাই হয়তো মেয়েটাকে ধাওয়া করে এত দূর অবধি নিয়ে এসেছে। ছেলেগুলো এসে দাঁড়াতেই ঈশান খানিকটা কড়া কণ্ঠে বলতে লাগলো, শুকনো কথায় কাজ হবে নাকি কিছু একটা এনে দিতে হবে? দেখে তো সবগুলোকে নেশাখোর বলে মনে হচ্ছে। শোন, আমি বেঁচে থাকতে এই মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। এখন কি নিয়ে এসেছিস সেটা বল, সেভাবেই আমি তোদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত। ঈশানের কথাতে ছেলেগুলো কয়েকবার নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করে কিছু একটা ভেবে মেয়েটার দিকে একবার রাগী চোখে তাকিয়ে তারপর সেখান থেকে চলে গেল। যাওয়ার সময় একবার ঈশানের দিকে তাকালো, তখন ছেলেটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার সেখানেই বসে পড়তেই মেয়েটা অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে রইল। এত শুকনো কথাই যে ছেলেগুলো চলে যাবে হয়তো মেয়েটা ভাবতেও পারেনি। ঈশান চুপচাপ বসে আছে দেখে মেয়েটা বলতে লাগলো, বাই দ্য ওয়ে, আমি প্রমি। না না, আসলে প্রমি। আমার বলার মতো কোনো নাম নেই আর যাওয়ার মতো কোনো জায়গা নেই, তাই এগুলো জিজ্ঞেস না করে এখন বাসার দিকে যান। আপনি আর আমি পরিচিতও নই, আর আজকে এখানে প্রথম এসেছি, তাই পরিচিত হবার কোনো প্রশ্নই আসে না। আমি আসলে পরিচিত হবার জন্য এরকম করে বলছি না, তবে আমার নামটা জানালাম। আচ্ছা, আপনি কি আমাকে আরেকটু হেল্প করতে পারবেন? আবার কি হেল্প করব? আপনাকে ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়ে দিলাম, এরপর আবার কি করার থাকতে পারে? দেখুন, টাকা পয়সা চাইলে কিছু টাকা দিতে পারি বাসে যাওয়ার জন্য ভাড়া হিসেবে, কিন্তু এর বেশি কিছু করা
আমার পক্ষে সম্ভব না। না মানে আসলে আপনি যদি আমার বাসা অবধি গিয়ে আমাকে একটু পৌঁছে দিতেন তাহলে কিছুটা সাহস পেতাম। আপনার ফ্যামিলি কাউকে ফোন করুন, সে এসে নিয়ে যাবে। আমার ফোনটা বন্ধ হয়ে গেছে। আর আরে আপনি গেলে কি সমস্যা বলুন তো? আমার ভয় লাগছে, এই ফোন করাতে কিছু আসে যাবে না? তাছাড়া এখন ওরা কতক্ষণে আসবে, আর এসব যদি বলি তাহলে ওরা টেনশন করতে থাকবে, আমাকে আর পরবর্তীতে বাসার বাইরে আসতে দেবে না। তাই বলছিলাম কি, আপনি দয়া করে আমাকে একটু আমার সাথে চলুন না। আপনি গেলেই তো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, তাছাড়া আমার ভয়ও লাগছে, সেটা কি আপনি বুঝতে পারছেন না? ঈশান কিছু একটা ভাবলো। একা একটা মেয়েকে এই অবস্থায় ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাবে কিংবা এখানে ওকে ফেলে যাবে, বিষয়টা ভেবে তারপর হাঁটতে আরম্ভ করলে মেয়েটা ওর পিছনে পিছনে হাঁটতে লাগলো। মেয়েটা ঈশানকে জিজ্ঞেস করলো কী জন্য এখানে এসেছে, আরও কোথা থেকে এসেছে। ঈশান বিষয়টা নিয়ে বেশ খানিকটা বিরক্তি ফিল করে তারপর বলতে আরম্ভ করলো। সব শোনার পর মেয়েটা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়েছিল, কিন্তু ততক্ষণে ওদের বাসার সামনে চলে এসেছে। দুজনে দাঁড়িয়ে পড়ল। রিক্সা থেকে নেমে ঈশান ভাড়াটা দিতে গেলে মেয়েটা দিতে দিল না। কতগুলো টাকা আছে কতগুলো আছে সেটা ভাবলো না। ভাড়াটা দিতে গেলে মেয়েটা বাধা দিল। ঈশান এবার মেয়েটাকে রেখে যখন চলে যেতে নিল, মেয়েটা পিছন থেকে ওকে ডাকলো। সাথে সাথে বেশ খানিকটা অবাক চোখে ওর দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, আবার কি হলো? বাসা অবধি তো পৌঁছে দিলাম, তাহলে এখন আবার ডাকাডাকি করছেন কেন? আবার কি হেল্প চাই বলুন তো? না মানে আসলে আপনি তো বললেন যে আপনার যাবার কোনো জায়গা নেই, আর এখন কোথায় যাবেন সেটাও জানেন না। তাই বলছিলাম কি, আজকের রাতটা অন্তত আমাদের বাসাতে থাকুন, আর আমাদের বাসা থেকে কাল না হয় ঠিক করবেন কোথায় যাবেন কি করবেন। লাগবে না। তাছাড়া আমি আপনার হেল্পটা কেনই বা নেব? আপনি তো একটা মেয়ে মানুষ। আপনার বাসায় গিয়ে থাকলে মানুষ বাজে কথা বলবে। দিন শেষে আপনাকে আমার জন্য ঝামেলার মুখে পড়তে হবে, আর কাউকে আমি কোনো ঝামেলার মুখে ফেলতে চাইছি না। তাই আমি এখান থেকে চলে যেতে চাইছি। আরে বাবা, ভেতরে আমার পরিবারের সবাই আছে, বাবা মা আর একটা বোন আছে। আপনি কেন বিষয়টা বুঝতে পারছেন না? আসুন না, আমি বলছি তো, আব্বু কিছু একটা ব্যবস্থা করে দিবে, আর আব্বু খুব ভালো মানুষ দেখেন। মেয়েটা এক প্রকার জোর করে ঈশানকে বাসার ভিতরে নিয়ে আসলো। অবশ্যই এরই মাঝে মেয়েটা ওর আব্বু আম্মুকে কল করেছিল ঈশানের ফোন থেকেই। ওরা বাহিরে এসে জোর করতে ঈশানও আর উপায় না পেয়ে ভিতরে গেল। এত রাতে যাবেই বা কোথায়, আর কোথায় গিয়েই বা ঠাঁই নেবে? যদি রাস্তাতে বাজে কিছু পরিস্থিতির মুখে পড়ে, কিংবা এমন একটা রাতে কোথায় গিয়ে থাকবে, সেটা ভেবেই ভিতরে আসলো। তারপর ওকে একটা রুম দেখিয়ে দিলে ঈশান গিয়ে ফ্রেশ হয়ে নিল। কিছুক্ষণ বাদে মেয়েটা এসে ওকে খাবার জন্য ডেকে গেলে তখন ঈশান ভাবতে আরম্ভ করলো। চক্ষু লজ্জা ফেলে যখন এদের বাসায় উঠে পড়েছি, আর যখন আরেকটু লজ্জা শরম ফেলে দিয়ে না হয় খাবারটা খেয়ে নিই, এ রাতে কোথায় বা যেতাম, আর খাবারই বা কোথায় পেতাম? আর খিদে পেয়েছে খুব, তাই এখন খাবারটা খাওয়া দরকার। এত শরম পেলে গরম ভাত কপালে চটবে না। ঈশান প্রমি মেয়েটার সাথে হেঁটে ডাইনিংয়ে আসলো। এতক্ষণে পরিচিত হয়ে গেছে দুজনে এসে খাবার টেবিলে বসতেই ছেলেটা খেয়াল করলো ওর সামনে বসে থাকা মেয়েটা প্রমির থেকে দেখতেও সুন্দর, তবে অদ্ভুতভাবে মেয়েটাকে প্রচণ্ড পরিমাণে আদুরে লাগছে। হয়তো সবে মাত্র ঘুম থেকে উঠেছে, তাই হয়তো চোখ মুখগুলো ফুলে আদুরে আদুরে লাগছে। তার উপর খানিকটা গোলুমোলু লাগছে, আর গাল ফুলিয়ে বসে আছে, কোনো রকমে খাচ্ছে মেয়েটা। এরই মাঝখানে ঈশানকে এমন করে তাকিয়ে থাকতে দেখে প্রমি বলতে লাগলো, ওইটা আমার বড় বোন প্রেমা। আসলে আপু কয়েকটা দিন হলো দেশে এসেছে, তাই আপু এখন তেমন করে কিছু চেনেও না। তাই বলছিলাম কি যে, এসব কথা বাদ দাও। তোমার যেহেতু কোথাও যাওয়ার জায়গা নেই বাবা, আর সবটাই তো শুনলাম আমাদের মেয়ের থেকেই, তাই বলছিলাম কি, তুমি যদি চাও এখানে। কিন্তু আঙ্কেল, আপনি আমাকে চেনেন না জানেন না, তাহলে বিশ্বাসই বা করছেন কি করে? আমি যদি সত্যি সত্যি এমন বাজে কাজে, কিন্তু আঙ্কেল, আপনি আমাকে চেনেন না জানেন না, তাহলে বিশ্বাসই বা করছেন কি করে? আমি যদি সত্যি সত্যি এমন বাজে স্বভাবের হই, আপনার বাচ্চাদের থেকে যদি বাজে কিছু করার চেষ্টা করি, আর যদি কোনো ফ্রড কিংবা চোর হয়ে থাকি, তাহলে তো আপনাদের ক্ষতি করব।
কেন বাইরে থেকে আসা একটা ছেলেকে শুধু শুধু বিশ্বাস করে নিজের ক্ষতি করবেন, সব কিছু হারাবেন? দেখুন, এ যুগে মানুষ যেখানে মানুষকে সামান্য পরিমাণে বিশ্বাস করতে পারে না, সেখানে কি না আপনি এমন করে আমাকে বাসায় জায়গা দিতে চাইছেন? আমি তো কোনো বাজে ছেলেও হতে পারি, আপনার সাথে তো ফ্রড চিটও করতে পারি। খামাকা আমার মতো একটা মানুষকে কেন জায়গা দেবেন? যেখানে বাসাতেই আমার জায়গা হয়নি, সেখানে আপনি আমাকে জায়গা দিয়ে ঝামেলায় পড়বেন না আঙ্কেল? অনেক করলেন আমার জন্য, রাতে থাকার জায়গা আর খাবার মতো কিছু দিয়েছেন, সেটি আমার জন্য অনেক। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ঈশানের এমন ধারা কথাতে সবাই ওর দিকে অবাক চোখে কিছুক্ষণ ধরে তাকিয়ে রইল। এবার ভদ্রলোক ফিক করে হেসে ফেলল, তারপর একটা হাত কাঁধের উপর রেখে বলতে লাগলো, যে ছেলে একটা মেয়ে এমন একটা বিপদের হাত থেকে বাঁচাতে পারে, সে ছেলে যাই হোক কোনো মেয়ের শ্লীলতাহানি করতে পারে না। আর সেটা আমার বিশ্বাস হচ্ছে না। দেখো, তুমি হয়তো নিজেকে খারাপ বানানোর জন্য আর পরিবারের কাছ থেকে এইরকম একটা পরিস্থিতির শিকার হয়েছো, সেই জন্য এরকম করে বলছো। কিন্তু আমি সব কিছু শুনেছি, যে মানুষ কাউকে এরকম করে সেভ করতে পারে, সে আর যাই হোক মেয়েদের সম্মানের দিকে হাত বাড়াতে পারে না। তোমার চেহারাতে তেমন কিছু আমি খুঁজে পাচ্ছি না। আর যদি এরকম কিছু করেও ফেলো, সেটা ভাগ্য ভেবেই মেনে নিব, কারণ তোমার জায়গায় অন্য কেউ থাকলেও সেটাই করতো, যেটা আমার কপালে লেখা আছে। তাই এখন কথা বলিও না। তুমি তুমি এখানে থাকো, কয়েকদিন রেস্ট নাও। আমার মেয়েকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচালে, তোমার জন্য কিছু করতে পারলে ভালো লাগবেই। আর আমি দরকার পড়লে তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিব। এখানে থাকো, খাও, তারপর না হয় কয়েকটা দিন বাদে নিজের মতো করে কোথাও একটা গুছিয়ে নিয়ে সেখানে উঠে যেও। কেন? আমাদের এখানে থাকলে কি সমস্যা? তাছাড়া একটা ছেলের খুব প্রয়োজন যে আমাদের মেয়েকে সেভ করবে, আর ওকে দেখে তো তেমন বলেই মনে হচ্ছে। ও যদি থাকে তাহলে আমাদের দুই মেয়েকেই দেখে শুনে রাখতে পারবে। শেষে বডিগার্ড হবার প্রস্তাব। সরাসরি ঈশান কথাটা ভেবে কিছুক্ষণ যাবৎ চুপ করে রইল। তারপর একটা সময় প্রমে বিষয়টা বুঝতে পেরে ঈশানের মনের অবস্থাটা ভাবলো, তারপর বলতে লাগলো, তোমরা এসব কি আজে বাজে কথা বলছো? একটা মানুষের উপর দিয়ে এত বড় বাজে আর খারাপ একটা প্রভাব পড়েছে, তোমরা কি অন্তত একটাবার বুঝতে পারছো না যে মানুষটা কি ঠিক কী পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে? অন্তত তাকে এই মুহূর্তে এমন কিছু বলবে না যার জন্য তার খারাপ লাগে। তাকে বাড়িতে আশ্রয় দিয়েছো বলে কি এসব বাজে বাজে কথা বলতে হবে? যা বলার পরই বলো। কয়েকটা দিন থাকুক উনি, তারপর না হয় আস্তে আস্তে উনি নিজেই বুঝতে পারবেন উনি কি করবেন। আব্বু আম্মু, এখন আর অন্তত আর যাই হোক এমন কিছু করো না, তাতে আমার ভালো লাগবে না। ওনাকে কিছু বললে তাতে ওনারই খারাপ লাগবে। ঈশান মাথা নিচু করে খাবার খেয়ে যাচ্ছিল। এবার যখনই ভদ্রলোক ভদ্রমহিলা ঈশানের মুখে একটা চিন্তার ছাপ দেখে ভাবলো, হয়তো ছেলেটা তেমন কিছুই ভাবছে, হয়তো নিজেকে ছোট ভাবছে, সেজন্য এরকম করে চুপচাপ করে আছে। ওরা আবার তেমন কিছু জিজ্ঞেস করলো না। পরদিন সকালে উঠে ঈশান চলে যাওয়ার চেষ্টা করলে তখন প্রমি ওকে অনেক রিকোয়েস্ট করলো। শেষের রিকোয়েস্ট রাখতে আর নিজের দিকটা ভেবে ঈশান চুপ করে রইল। অন্যদিকে প্রমি আর ওর আব্বু আম্মু অনেক চেষ্টা করে প্রচেষ্টার পর ছেলেটাকে ওনাদের বাসাতে রাখতে পারলো। তবে গেস্ট হাউসে ওর একটা জায়গা হলো। ঈশান রাতে বাসাটায় এসে বুঝতে পারেনি ওরা ঠিক কত বড় লোক, কিন্তু সকালে যখন বাড়িটা আর তার সামনে থাকা গার্ডেনটা দেখতে গিয়ে বুঝতে পারলো তার পাশে ছোট্ট একটা ফার্ম হাউস। সেখানে হয়তো ভদ্রলোক মিটিং কিংবা গেস্ট আসলে থাকতে দেয়, তেমনটাই প্রমি জানালো। ঈশানকে সেখানে শিফট করে দেওয়া হলো। মেয়েটা বেশ মিশুক, তাই নিজে থেকেই বিষয়টা বলেছিল। দুইটা মেয়ের মাঝখানে ও থাকতে কেমন লাগবে, আর তার উপর যদি বাইরের লোকজন এগুলো নিয়ে বাজে কিছু বলাবলি করে, তাহলে এসব নিয়ে ঝামেলা হবে। আর লোকটা বেশ ভালো আকারে একটা ব্যবসা করে নিজের টাকায় যে সব কিছু করেছে আর চেষ্টা করে যাচ্ছে মেয়েদেরকে ভালো রাখার, ভালো জায়গায় একটা ব্যবস্থা করে দেওয়ার, সেটা ঈশান খুব ভালো করেই বুঝলো। দিন শেষে একটা কথা জানেন তো, মানুষ যেমন তেমনই হোক,
কোনো বাবা কখনো খারাপ হতে পারে না। তার সন্তানের জন্য সে নিজেকে শেষ করে দিতেও দুবার ভাববে না। বিষয়টা ভেবেই ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তাহলে ওর বাবা কি ওকে সন্তান ভাবে না, নাকি ওকে কোথাও খুঁজে পেয়েছিল? সেটা নিয়ে ভাবলো ছেলেটা। গত এক সপ্তাহ যাবতই ফার্ম হাউসে আছে ঈশান। ছেলেটার মনে হতে লাগলো এভাবে বসে বসে ওদের ঘাড়ের উপর বোঝা হয়ে থাকাটা ওর পক্ষে শ্রেয় না। এত বড় একটা দামড়া ছেলে হয়ে যদি এরকম কিছু করে তাহলে নিজেরই খারাপ লাগবে। তাই ভাবলো যে প্রমীর আব্বুর সাথে কথা বলা দরকার। ভদ্রলোক যদি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারে। বিষয়টা ভেবে প্রমীর সাথে কথা বলার সিদ্ধান্ত নিল ঈশান। কারণ কয়েকটা দিন যাবৎ দেখেছে ছেলেটা ভদ্রমহিলা নিজে থেকে এসে ওর সাথে কথা বলছে, আর খাবার সময় হলে ওকে ডেকে নিয়ে যায়। এবার ঈশান বিষয়টা নিয়ে যখনই ঘাটাঘাটি করছিল তখনই দরজার কলিং বেলের শব্দ হলো। ঈশান তাড়াহুড়ো করে উঠে গেল। তারপর গিয়ে দরজা খুলে দেখলো প্রমী আর ওর বোন প্রেমা দাঁড়িয়ে আছে। এমন কিছু দেখে ছেলেটা খানিকটা অবাক হলো। প্রেমা মেয়েটা এতটাও মিশুক নয়, তবে বেশ স্বাভাবিক ওর সাথে। মাঝে মধ্যে কয়েকটা কথা হয়েছে এ সপ্তাহে। তবে মেয়েটা যে খুব স্বাভাবিক আর সহজ সরল সেটা ঈশান খুব ভালোভাবে বুঝতে পারছে। কারণ মেয়েটার সাথে তেমন করে কথা বলার সুযোগ হয়নি। আর কথা বলতে গেলে কেমন লজ্জা পায়। বাঙালি মেয়েদের মতো সবসময় থ্রি-পিস না হলে শাড়ি এগুলো পরে থাকে, তারপর মাথায় ঘোমটা দিয়ে রাখে। দেখতে কেমন বউ বউ লাগে। ঈশান বিষয়টা নিয়ে খানিকটা বোঝার চেষ্টা করলেও পরবর্তীতে ভেবেছে যাদের বাসায় থেকেছে, তারা যাদের বাসায় খেয়েছে, তাদের বিষয় নিয়ে এটা ভাবা ওর পক্ষে সম্ভব না। এক মেয়ের কারণে বাসা ছাড়তে হয়েছে, আর এক মেয়ের কারণে যদি এই আশ্রয়দাতাও ওকে তাড়িয়ে দেয় তাহলে জীবনের সবচেয়ে ছোট আর খারাপ পরিস্থিতিতেও পড়বে। বিষয়টা ভেবেই ঈশান চুপ করে রইল। মেয়ে দুটোকে সামনে থেকে দাঁড়িয়ে থাকতে দেখে এবার ঈশান বিষয়টা জিজ্ঞেস করার আগেই প্রমী বলতে লাগলো, আসলে আপু, আমি চাইছিলাম একটু ঘুরতে যেতে। তুমি কি আমাদের সাথে যাবে? মেয়েটার এমন দ্বারা কথা শুনে ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর একটু মুচকি হাসার চেষ্টা করতেই ভদ্রমহিলাকে রেডি হয়ে আসতে বলল। ঈশানও 5 মিনিটে রেডি হয়ে এসে ওদের সাথে বাহিরে বেরোলো। ঘন্টা দুয়েক মেয়ে দুটোর সাথে এদিকে ওদিকে ঘুরে বেরিয়ে তারপর সন্ধ্যার মুখে বাসায় আসলো গাড়িতে করে। আসার সময় ঈশানের মনে হলো কোথাও যেন কয়টা ছেলে ওদের দেখে বাজেভাবে টিচ করছে। ঈশান গাড়িটা থামালো, নিজেই ড্রাইভ করছিল। আর যখন দেখছিল ছেলেগুলো যাওয়ার সময় ওখানে দাঁড়িয়ে আছে তখন ঈশানের মনে হলো ওদেরকে একটু শায়েস্তা করা দরকার। তাই তাড়াহুড়ো করে গাড়িটা থামালো। প্রমী কিছু বলার আগেই প্রেমা বলতে লাগলো, প্লিজ ঈশান, কোনো ঝামেলা করো না। দেখো, এদের সাথে ঝামেলা করলে তুমি একা পেরে উঠবে না। ঈশান কোনো কথা শুনল না। প্রেমার হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে গেল, কারণ মেয়েটা ওর হাতটা ধরে ফেলেছিল। ঈশান গাড়ি থেকে বেরোতে নিলে দু বোনই বারবার বারণ করলো ঝামেলা না করতে। ছেলেটা গাড়ি থেকে বেরিয়ে এসে একটা হকি স্টিক বের করলো। সাথে সাথে ওরা অবাক চোখে তাকিয়ে রইল। ঈশান ছেলেগুলোর সামনে গিয়ে কষিয়ে একটার পা বরাবর বাড়ি বসালো। বাকি ছেলেগুলো একদম ভয়ে জড়সড় হয়ে গেল। ঈশানের এরকম কর্মকাণ্ড বাকি ছেলেগুলো উঠে যখনই কিছু বলবে তার আগেই ও বলতে লাগলো, মেয়েদের দেখলেই টিচ করতে ইচ্ছা করে, তাই না? তারা আজকে তোদের হচ্ছে। এটার পা ভেঙেছি, এরপর তোদের মুখে হাড়গোড় আর পুরো মাথাটাই ভেঙে ফেলবো। কষে আরেকটাতে বাড়ি বসাতেই এরই মাঝে সবাই মিলে দৌড়ে সেখান থেকে চলে গেল। ঈশান নিচে পড়ে থাকা ছেলেটার দিকে তাকিয়ে থেকে তারপর গাড়িতে উঠে গেল। তারপর গাড়িতে উঠে আবারও ড্রাইভ করতে আরম্ভ করলে তখন প্রেমা বলতে লাগলো, সেদিন আমার বোনকে সেভ করলে, আজকে আবার আমাদের ছেলেগুলোর টিস করলো বলে তাদের শায়েস্তা করলে। তোমাকে যত দেখছি তত বেশি অবাক হচ্ছি। তুমি আমাদের হেল্প করার জন্যই কি এসেছো? যবে থেকে এসেছো তবে থেকে হেল্প করেই যাচ্ছ। আরে ম্যাডাম, কোথায় আর এত হেল্প করলাম? তাছাড়া হেল্প করার কি হলো? এইটুকু তো আপনার বাবা কিংবা ভাই থাকলেও করতো। আর আমার সামনে একটা মেয়ের অসম্মান হবে আমি সেটা দেখতে পাই না। আম্মু যতদিন বেঁচে ছিল সবসময় বলতো মেয়েদেরকে বিপদে দেখলে সাহায্য করতে। শুধু মেয়েদের নয়, বিপদে থাকা সবাইকে সাহায্য করতে। আর তার মধ্যে মেয়েদের এমন পরিস্থিতি দেখলে
তাদেরকে নিজের দিক থেকে প্রোটেক্ট করতে। আর আমিও সেই আদর্শে বড় হয়েছি। সেজন্য কাউকে কখনো বাজে পরিস্থিতিতে পড়তে দেখলে ফেলে যেতে পারি না। এর জন্য নিজেকেও অবশ্য অনেকবার বিপদে পড়তে হয়েছে। তারপরেও উপকার করতে পারলে কেন জানি ভেতরে একটা শান্তি কাজ করে, যেটা অন্য কিছুতে পায় না। সেদিন রাতে খাওয়া দাওয়ার সময় ঈশান ওর কাজের বিষয়ে যখন কিছু বলতে যাবে তখনই প্রেমা আজকের ঘটা বিষয়টা বলল। সব মিলিয়ে সবাই বিষয়টা শুনে কিছুক্ষণ ঈশানের দিকে তাকিয়ে রইল। ভদ্রলোক কিছু বলবে তার আগেই ঈশান বলতে লাগলো। আঙ্কেল, ছাড়ুন তো এসব কথা। এগুলো স্বাভাবিক। রাস্তাঘাটে শিয়াল কুকুররা এরকম কিছু করবে, সেটাই স্বাভাবিক। আমাদের সেটা রুখে দিতে হবে। আমি সেটাই করেছি। এগুলো বাদ দিয়ে আমার একটা যদি কাজের ব্যবস্থা করে দিতে পারতেন, এখানে আর কতদিন বা বসে শুয়ে থাকবো। তাই বলছিলাম কি যে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিলে আমি নিজেকে খানিকটা গুছিয়ে নিতে পারতাম। তুমি বারবার কাজের কথা কেন বলছো? তোমাকে তো বললাম আব্বুর অফিস থেকে তোমাকে একটা জব দিয়ে দেবে। খামাখা তোমাকে অন্য কোনো কাজ করতে কেন হবে? তুমি থামো, আমি ওর সাথে কথা বলছি। আর মামনি, দেখো, একটা ছেলে কখনই এভাবে বসে শুয়ে থাকতে পারে না। ঈশান আমাদের বাসায় থেকে আমাদেরকে নিজেদের বোঝা বলে মনে করছে, তাই বলছি কি বারবার কাজের কথা বলছে। আচ্ছা, তোমাকে আমি একটা কাজ দিতে পারি। তুমি কাজ বলে মাঝে মধ্যে আমার অফিসে যাবে, যখন প্রয়োজন হবে আমার সাথে যাবে। ওই মাঝে মধ্যে আমার মেয়েদের নিয়ে বেরোলে, তাছাড়া ওদের সাথেই বডিগার্ডের মতো থাকবে। নিজেকে আবার বডিগার্ড ভেবো না। তবে আমি তোমাকে একজন বিশ্বস্ত ছেলে আর আমার খুব কাছের মানুষ বলে এখানে রেখে দিচ্ছি। আর তুমি যে কাজটা আমাদের জন্য করেছো, তাতে আমার মনে হচ্ছে আমাদের মেয়েকে সেভ করার জন্য তুমি একাই যথেষ্ট। তাই তুমি যদি ওদের সাথে সাথে একটু থাকতে তাহলে ভালো লাগতো। আমি নিশ্চিত হতে পারতাম। তাই বলছিলাম, তুমি অন্তত আর যাই হোক এখান থেকে চলে যাওয়ার বিষয়টা ভেবো না। এখন যদি নিজেকে ছোট মনে না করে কাজের জন্যে, তাহলে তুমি থাকতে পারো। না না আঙ্কেল, ছি ছি ছি, কী সব বলছেন? কাজ তো কাজই হয়। তাছাড়া আপনি এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, আমাকে ওনাদেরকে খেয়াল রাখতে হবে। এটা কি কম বড় কাজ বলেন? সেদিনের পর থেকে ঈশানের কাজই হলো প্রেমা আর প্রেমিকে দেখে রাখা। আর এই কয়েকটা দিনে ঈশান বুঝতে পেরেছে প্রমি ওর প্রতি খানিকটা দুর্বল। তাই হয়তো সব সময় ঈশান বলতে পাগল। আর প্রেমা এদিক থেকে তেমন কোনো সিগন্যাল পায়নি। তবে মেয়েটা কেমন যেন ট্যাপ ট্যাপ করে ওর দিকে তাকিয়ে থাকে। ওকে এমন করে তাকিয়ে থাকতে দেখলে ঈশানের অনেক বেশি ভয় লাগে। এই মেয়েটাও যদি ভুলভাল কিছু একটা ভেবে নেয় ওর ওই ভাবির বোনের মতো। আবার পরক্ষণে মনে হয় না না, ও এসব কী ভাবছে। আর এই মেয়েগুলোকে দেখে কখনো এরকম বাজে মনে হয়নি। তাছাড়া ওরা যদি এরকম কিছু ভাবতো তাহলে ওকে কখনো বাসাতে রাখতো না, সরাসরি এসব প্রস্তাবই দিত। ঈশান এসব বাজে চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের কাজটা করে যাচ্ছে। রাতেই ছাদে দাঁড়িয়েছিল ঈশান, ডিনার করা হয়নি এখনও। এরই মাঝখানে প্রেমা আসলো। মেয়েটা এসে পাশে দাঁড়াতেই ঈশান খানিকটা অবাক হলো, কারণ মেয়েটাকে আগে কখনো ওর আশেপাশে দাঁড়াতে দেখেনি। কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রইল। ঈশানকে চাঁদের দিকে তাকিয়ে থাকতে দেখে প্রেমা মেয়েটা নিজে প্রশ্ন করলো, অমন করে কি দেখছো? চাঁদ। কিন্তু চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই। জানি, চাঁদেরও যেমন নিজস্ব কোনো আলো নেই, তেমনি আমারও কোনো আলো নেই। সেই জন্যই দেখছি, আর আমি অন্যর আলোতে আলোকিত হচ্ছি, সেটাই ভাবছি। সব সময় নিজেকে এমন ছোট মনে করো কেন? আর এত খারাপ ভাবো কেন? তুমি অনেক ভালো মনের একজন মানুষ। তুমি যে এমন কিছু করতেই পারো না, সেটা আমি খুব ভালো করেই জানি। তাছাড়া যদি এরকম কিছু করতে, তাহলে আব্বু সেটা ঠিকই বুঝতে পারতো। দুইবার যে নিজে থেকে আমাদের এমন করে সেভ করেছে, সে কখনো খারাপ হতেই পারে না। আমার মনে হয় না যে মেয়েদেরকে এমন সম্মান করে সে কখনো খারাপ হতেই পারে না। তোমার চালচলন দেখে মনে হচ্ছে তুমি সবসময় আমাদের থেকে দূরে সরে থাকতে চাও। আর যখন আমাদের সাথে বের হও, নিজেকে কেমন ড্রাইভার ভাবে। তার ওপর সব সময় বডিগার্ডের মতোই পেছন থেকে আমাদের ফলো করো। এটা কি খুব ভালো হয় বলো? ঈশান, তুমি তো আমাদের ফ্রেন্ডের মতো। আমি আপনার থেকে বয়সে জুনিয়র। তাতে কি?
সেটাই সমস্যা। আমি আপনার জন্য, আর আপনি আমাকে তুই করে বলতে পারেন। আমার তাতে অভ্যেস নেই, তাই আমার পক্ষে সম্ভব না। আর কেউ কিছু বলতে পারল না। এরই মাঝে দুজনকে খাবার জন্য ডেকে নিতেই প্রমি এসে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে ওদের দেখছিল ওরা কি কথা বলে। তাহলে কি মেয়েটা তেমন করে এই মুহূর্তে ঈশানের দিকে তাকাচ্ছে? তাতে মনে হচ্ছে প্রমির ওকে দেখে সন্দেহ হচ্ছে। প্রমি বিষয়টা কিছু বুঝতে দিল না ঈশানকে। এমন করে মাঝে কেটেছে পুরো 6টা মাস। আর এই 6টা মাসে ঈশান বুঝতে পেরেছে ওদের পরিবারটা খুব ভালো আর খুব সহজ সরল। তাই ঈশান ভাবে ওদের সাথে ভালোভাবেই থাকতে হবে, এমন কিছু করবে না তাতে মানুষগুলোর ভিতর ঈশানকে নিয়ে খুব বাজে চিন্তাভাবনা কিংবা এমন কিছু মাথাতে আনতে হয় যাতে ঈশানকে ছোট হতে হয়। বিষয়টা ভেবেই নিজেকে একজন ড্রাইভার আর বডিগার্ড হিসেবেই তুলে ধরে রাখতে চেয়েছে। কিন্তু 6 মাসের মাথায় সেদিন ঘটল একটা বিপত্তি। সেদিন প্রমি ঈশানকে রুমে ডেকেছিল। প্রথমে ছেলেটার সংকোচ কাজ করলেও পরবর্তীতে ভাবলো কোনো কিছু বলবে হয়তো। মাঝে মধ্যে মেয়েটা ওকে নিয়ে বেরোয়, আবার মাঝে মধ্যেই কোথাও যেতে বলে ওর সাথে ঘুরতে যাবে বলে। ঈশান প্রথমে বারণ করলেও ওদের আপুর কথাটা ফেলতে পারে না। কিন্তু আজকে রুমে কেন ডাকছে ঈশান জানে না। এই 6 মাসের মধ্যে ঈশান কয়েকবারই ওর রুমে এসেছে, কিন্তু তার থেকে বেশি প্রেমার রুমে যেতে হয়েছে। মেয়েটা একদম সহজ সরল আর স্বাভাবিক স্বভাবের। ওর সাথে কেমন ফ্রেন্ডের মতো এখন মিশতে শুরু করেছে। কিন্তু প্রমি যেন এ বিষয়টা ভালো ঠেকছে না, সেটা ঈশান ওর মুখ দেখেই বুঝতে পারছে। প্রমি কিছু বলছে না দেখে ঈশান কিছু বলার জন্য উদ্যত হলে প্রমি বলতে আরম্ভ করলো। আসলে কথাগুলো যে তোমাকে কি করে বলবো আর তুমি কিভাবে নিবে সেটা আমি জানি না, তবে আমি বুঝতে পারছি তুমি আমাদের নিয়ে এগুলো কিছু ভাবো না। তাই আমি নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছি আর নিজে থেকেই ভেবেছি তোমাকে এই বিষয়টা আমার জানানো দরকার। তুমি বাসায় আসার পর থেকে আমি লক্ষ্য করেছি তুমি আমাদের থেকে অনেক দূরে সরে থাকার চেষ্টা করো আর নিজেকে সবসময় আড়ালে রাখতে চাও। আমি চাই না তুমি নিজেকে আড়াল করে রাখো, তোমাকে আমি সামনে আনতে চাই, সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। ঈশান, আমি তো তোমাদের ফ্রেন্ডের মতো পরিচিত হয়ে আসি, তাহলে এটা নতুন করে আবার বলার কি আছে? আবার তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। তুমি খুব ভালো করে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, তারপরেও কেন যে এমন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো সেটা জানি না। তবে আজকে আমি সবটা বলতে চাই, না বলে আমি আর থাকতে পারছি না। আমার পক্ষে সম্ভব না এগুলো লুকিয়ে রাখা। কারণটা এই 6 মাসে তোমার প্রতি আমার অনুভূতি, আবেগ আর ইমোশন সৃষ্টি হয়েছে। সেটা যদি আজ না জানাই তাহলে নিজের প্রতি নিজের অন্যায় করা হবে আর তোমার প্রতি অনেক বেশি কঠোর হয়ে হওয়া হবে। কারণ আমি চাইছি না এই অনুভূতিটাকে জোর করে ধরে রাখতে। ঈশান কিছুক্ষণ যাবৎ অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা যে ওকে প্রপোজ করতে যাচ্ছিল ঈশান সেটা বুঝতে পারল। ভাবনা শেষ হতেই মেয়েটা বলতে আরম্ভ করলো। দেখো ঈশান, আমি মনের কথাগুলো ঘুরিয়ে ফিরে বলতে পারি না, সহজ স্বাভাবিক আর সাধারণভাবেই বলছি। আমি 8-10টা মেয়ের মতো এরকম মনের কথা চেপে রাখতে পারি না। তাই আমি তোমাকে খুব স্বাভাবিকভাবে বলছি। তুমি হয়তো বুঝতে পারছো আমি তোমাকে পছন্দ করি আর তোমাকে ভালোবেসে ফেলেছি, সেজন্যই আমি তোমাকে বলছি। তোমাকে এর মাঝখানে ঈশান ওকে থামিয়ে দিল আর বলতে লাগলো, তুমি কি চাও আমাকে এখান থেকে চলে যেতে হোক? তুমি না আমাকে বলেছিলে আমরা ফ্রেন্ডের মতো থাকতে পারি? তাহলে আজকে এই কথা কেন বলছো? সব কিছু জানার পরও তুমি আমার থেকে এই আশ্রয়টা আর তোমার আব্বু আম্মু আমাকে ছেলের মতো যতটুকু বিশ্বাস করে সেটুকু আমার থেকে কেড়ে নিতে চাইছো? যদি সেটাই হয় তাহলে সরাসরি বলতে পারো, আমি নিজেই চলে যাব। ঈশান, তুমি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসার কথা বলছি। তুমি কেন আমাকে ইগনোর করতে চাইছো আমি সেটা জানি না। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি যদি আমাকে এই বাসায় কন্টিনিউ দেখতে চাও কিংবা ফ্রেন্ড হিসাবে থাকতে চাও তাহলে পারো। আর যদি এরকম কিছু দ্বিতীয়বার বলো তাহলে আমি এখান থেকে নিজেই চলে যাব। কারণ তোমার আব্বু আম্মুর বিশ্বাসটা ভাঙা আমার পক্ষে সম্ভব না। যে থালায় আমি খেয়েছি সে থালা ফুটো করা আমার পক্ষে সম্ভব না। এখন তুমি ভেবে বলো তুমি কি করতে চাইছো? এরই মাঝে প্রেমা এসে ওদের দুপুরের খাবার খেতে যাওয়ার জন্য বললে দুজনেই চলে গেল। প্রমির মুখে কষ্টের ছাপটা ঈশান বুঝতে পারছে। তারপর ভাবলো এখান থেকে চলে যাবে। প্রমি বারবার ওকে এইসব বিষয় নিয়ে বললে তখন ঈশান শেষ যেদিন ওর সাথে কথা হলো তখন ছেলেটা বলতে লাগলো,
আমি বুঝতে পেরেছি তুমি চাইছো না আমি এখানে থাকি। তুমি যদি সেটাই চাও তাহলে আমাকে সেটা সত্যি করে বলে দাও। আমি তোমার এরকম কাজকর্মে বুঝতে পারছি তুমি অন্তত আর যাই হোক আমার প্রতি কোনো কিছু অনুভূতি প্রকাশ করতে গিয়ে আমারই ক্ষতিটা চাইছো। আমি চাইছি না তোমার আব্বু আমার বিশ্বাসের উপর আঘাত করতে। ওরা একটা বিশ্বাসের ওপর আমাকে এখানে রেখেছে। আমি যদি এরকম কিছুর পরিচয় দিই তাহলে ওরা আমাকে অবিশ্বাস করতে শুরু করবে, খুব বাজে ভাববে। আমি জানি তুমি তেমন কিছু চাও না, ফ্রেন্ড হয়ে তো সারা জীবন থাকতে পারি, তাহলে কেন এরকম একটা সম্পর্কে জড়াতে হবে? তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। আর যদি এরপরও এরকম কিছু করো তাহলে ভাববো তুমি আমাকে ফ্রেন্ডই ভাবো না। প্রমি সেদিন অনেক কান্না করেছিল। ঈশানের একটা হাত ধরতে গেলেই ছেলেটা ছাড়িয়ে নিয়েছিল। তাতেই প্রমি বুঝতে পেরেছিল ঈশান ওকে ভালোবাসতে চায় না। শেষে যখন ঈশান 1 সপ্তাহ যাবৎ মেয়েটার সাথে কোনো কথাই বলল না, তাতে করে প্রমি বুঝতে পারলো বিষয়টা আর বলতে আরম্ভ করলো। আমি বুঝতে পেরেছি তুমি চাইছো না এরকম কিছু হোক আমার জন্য, তোমার মনে তো তেমন কিছুই নেই, আমি সেটা বুঝে গেছি। তাই আমি তোমার থেকে দূরে সরে থাকবো। তবে এখানে থাকলে তোমার প্রতি অনুভূতি আবেগটা প্রকাশ করে ফেলবো। আমি চাইছি না আর আমি এখানে থাকতে ঈশান। আমি এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব লেখাপড়ার জন্য। কয়েকটা দিনের মধ্যেই বাইরের দেশে চলে যাব। তারপর আর তোমার কাছে কখনো ফিরে আসবো না। ওখানেই কাউকে বিয়ে করে নিয়ে কারোর সাথে ভালো থাকার চেষ্টা করব। জীবনে প্রথমবার তোমার প্রতি অনুভূতির সৃষ্টি হয়েছিল। অন্য কোনো ছেলের প্রতি আমি এতটা আবেগ ইমোশন দেখাইনি কখনো। তাই আমি তোমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করব। তবে ভালো থেকো। আমি জানি না তোমার লাইফে কে আসবে, তবে তোমাকে যেন সে খুব ভালো রাখে। মেয়েটা কি তাহলে ওকে সত্যিই ভালোবাসতো? 1 মাসের মাথায় মেয়েটার সেদিন বাসা ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে চলে গেল। আর এরকম কিছুর জন্য ঈশান প্রস্তুত ছিল না। ছেলেটা ভাবতেও পারেনি যে মেয়েটা ওকে সত্যি ভালোবাসতো। সেজন্য নিজেকে এরকম করে দূরে সরিয়ে দিতে চাই। আর সত্যি সত্যি ওর প্রতি কোনো অনুভূতি ছিল, যার জন্য মেয়েটা নিজেই এমন করে দূরে সরে গেল। ওর বলা সেদিনের কথাগুলো আজও ঈশানের কানে বাজে। ছেলেটা ভাবতেও পারেনি এরকম কিছু হবে। তবে প্রেমা কি কিছুটা আঁচ করতে পেরেছিল বিষয়টা? কিন্তু কেন জানি ঈশানের মনে হয়েছিল যে এসব বিষয় প্রেমা আগেই কিছুটা জেনে গেছে। ঈশান যখন বিষয়টা নিয়ে ওকে বলতে আরম্ভ করবে তখনই প্রেমা সেটা বুঝতে পারল। বাসার মধ্যে এসব বিষয়ে কথা হলে কোনো ঝামেলা হবে সেটা ভেবেই প্রেমা ঈশানকে নিজে থেকে বলতে আরম্ভ করলো। আসলে আমি তোমাকে বলছিলাম কি যে আমার সাথে কি একটু বাইরে যাওয়া যাবে? অবশ্য প্রমি চলে যাওয়ার পর থেকে দেখছি তুমি তেমন করে আমার সাথে কথা বলছো না। তুমি কি প্রমির চলে যাওয়ার পেছনে আমাকে দায়ী করছো ঈশান? ঈশান মুচকি হাসলো। মেয়েটাকে নিয়ে যখনই গাড়িতে করে বের হতে যাবে তখনই মেয়েটা বলতে লাগলো, শোনো, আজকে আমরা বাইক নিয়ে বের হব। আমি বাইকে ঘুরি না অনেক দিন হলো। আর তোমাকে তো আব্বু বাইক কিনেই দিয়েছে শর্ট টাইমে অফিসে পৌঁছানোর জন্য। বাইকটা খুব সুন্দর একটা বাহন, তাই বলছিলাম বাইক নিয়ে নাও। ঈশান একটু গড়িমসি করতেই মেয়েটার রাগি চোখে তাকালে ছেলেটা হাত দুটো উঁচু করে বোঝালো যে বেরোবে। প্রেমা মেয়েটা ফিক করে হেসে ফেললো। প্রেমাকে নিয়ে ঈশান একটা পার্কে নিয়ে আসলো। মেয়েটাই সেদিকে যেতে বলেছিল। 2 দিন দুইজন পাশাপাশি একটা বেঞ্চে বসে আছে। দুজনের মাঝখানে বেশ খানিকটা দূরত্ব রেখে বসেছে। তারপর বেশ খানিকক্ষণ নীরবতা চলল দুজনের মাঝে। ঈশান যখনই কিছু বলতে যাবে তখনই প্রেমা যেন ওর মনের কথাটা বুঝতে পারলো আর নিজে থেকেই বলতে লাগলো, তুমি যদি ভেবে থাকো প্রমি তোমাকে কি বলেছিল আর তোমাকে নিয়ে কি ভাবে সেটা আমি জানি, তাহলে তোমার ভুল ধারণা নয় ঈশান, একদম সঠিক। আমি সেদিন আড়াল থেকে তোমাদের কথা শুনে ফেলেছিলাম। তুমি যে নিজেকে আমাদের কাছে আসা স্বাভাবিক আর বিশ্বস্ত রাখার জন্য আমার বোনকে রিজেক্ট করেছো, তার জন্য আমি অত্যন্ত খুশি। আর আমি চাইনি যে প্রমির সাথে এরকম কিছু তোমার হোক, যা থেকে প্রমি আর তোমার বিষয়টা আব্বু জানার পরে অনেক বেশি ঝামেলা হোক। নিজে থেকেই আব্বুকে বলেছিলাম। আর সবটা জানার পর আব্বু বুঝতে পেরেছে যাতে তোমার কোনো দোষ নেই, কারণ আমি আব্বুকে বুঝিয়ে বলেছিলাম। আর তাই আব্বুই তাই আঙ্কেল কেমন করে যেন কয়েকটা দিন আমার দিকে তাকাচ্ছিল। তারপর আপনাকেও কেমন সন্দেহের চোখে দেখছিলাম। বারবার কেমন করে যেন আমার দিকে তাকাতেন, তাই আমিও ভয় পেতাম। মনে হতো এখনই বুঝি আপনারা সবটা বলতে শুরু করবেন আর আমাকে বাসা থেকে। তেমন পরিস্থিতির যেন সৃষ্টি না হয় সেই জন্যই আমি নিজে থেকে তোমাকে প্রোটেক্ট করে দিলাম। আর এটা তোমার প্রতি আমার ফ্রেন্ড হিসেবে একটা কর্তব্য।
আর আব্বু যেন ভুলভাল কিছু না বোঝে আর ভুলভাল কিছু না করে সেই জন্যই করেছি। এখন তোমার যদি মনে হয় আমি অপরাধ করেছি তাহলে শাস্তি দাও আমায় ঈশান। ঈশান প্রেমার কথাতে ফিক করে হেসে ফেলল। প্রমি ওর থেকে বয়সে একটু ছোট, তবে প্রমি তুমি করেই নাম ধরে ডাকতো। প্রমির ভুলটা যে তার বোন শুধরে দিতে পেরেছে কিছু না বলেই, যে বুদ্ধিতে এই বিষয়টা বিবেচনা করেছে, তার জন্য প্রেমাকে ধন্যবাদ দিল ঈশান। প্রেমাও মুচকি হাসলো। ঈশান ভাবতে লাগলো, প্রমি কি তাহলে ওকে সত্যিই ভালোবাসতো? যদি ভালোবাসতো তাহলে মেয়েটার দোষ কী ছিল? ভালোবাসা তো অন্যায় নয়, তবে ভুল সময় ভুল মানুষকে ভালোবাসাটা অন্যায়, অপরাধ। আর ওর মতো একটা মানুষকে ভালোবেসে নিজের সাথে জড়ানোটা অন্যায় না হলে ঈশান কখনো নিজের আসল পরিস্থিতিতে থাকলে প্রমির মতো একটা মানুষকে কখনোই দূরে সরিয়ে দিত না। তবে মনে হচ্ছে যে ভালোবাসার মানুষগুলোকে দূরে সরিয়ে দেওয়াটা ও লাইফের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। সেদিনের পর প্রেমার সাথে এখানে আস্তে আস্তে বন্ধুত্ব হতে লাগলো। এরই মাঝে প্রমি অনেকবার বাসায় কল করলে ঈশানের কথা কিছু জিজ্ঞেস করেনি। সেখানে যে ভালো আছে আর সব মিলিয়ে সব কিছু ভালো চলছে সেটার জন্য শুকরিয়া আদায় করলো। এরই মাঝখানে প্রেমার আচরণ ঈশানের কাছে কেমন যেন স্বাভাবিক লাগছে না। মেয়েটা নিজে থেকেই ওকে খাবার খেতে ডাকে, নিজে থেকে আবার ওর সাথে কথা বলতে আসে। বিকেলে হাঁটতে বেরোয়, সকালবেলা ওর সাথে কথা বলার জন্য ফার্ম হাউসে গিয়ে ওকে ডাকে। কলেজের দিকে গেলে ওকে নিয়ে যাবে, আবার বান্ধবীদের সাথে দেখা করতে গেলেও প্রেমাকে নিয়ে আসবে। ঈশান এসব বিষয় নিয়ে বেশ খানিকটা ডিস্টার্ব। এটা যদি ওর বোনের মতোই তেমন কিছু করে তাহলে আবারও ঝামেলায় পড়ে যেতে হবে। তারপর আবার পরক্ষণেই ভাবে, কী সব আজে বাজে কথা ভাবছি, এরকম কিছু হবে না। তাছাড়া উনি বুদ্ধিমতী মেয়ে। উনি যদি বুদ্ধিমতী না হতো তাহলে ওনার বোনকে এমন করে পাশকারি দিতে পারতো না। আর আঙ্কেলকেও এমনভাবে বুঝিয়েছে যার জন্য আঙ্কেল বিষয়টাকে ভালোভাবে নিয়েছে। অন্য কেউ হলে তো আরও ঝামেলা বাঁধত। নিজের বোনের সাথে এরকম কিছু দেখে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। মাঝে কেটে গেছে 2টা বছর। কেমন করে 2টা বছর পার হয়ে গেছে ঈশানের মনেই নেই। যতদিন ধরে এ বাসাতে আছে ততদিন ধরে দেখছে সবাই ওকে বেশ আপন করে নিয়েছে। ঈশান এক প্রকার ভদ্রলোকের বিশ্বস্ত হয়ে উঠেছে। প্রমি চলে যাওয়ার পর কিছুদিন ভদ্রলোকের সাথে তেমন করে কথা বলেনি। ওনার মেয়ে চলে যাওয়ার পিছনে হয়তো কারণটা ঈশানকে ভেবেছে। ঈশানও তার ব্যতিক্রম কিছু ভাবেনি, উল্টো নিজেকে দোষারোপ করেছে আর অপরাধী ভেবে এসেছে। মনে করেছে ওর জন্যই সব কিছু হয়েছে। এরই মাঝে জানতে পারলো প্রমি ওখানে একটা ছেলেকে পছন্দ করেছে। আসলে ছেলেটা নিজে থেকে প্রমিকে প্রপোজাল দিলে নাকি মেয়েটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর একটা বিষয়ে ছেলেটা বাঙালি, আর ওরা দেশে ফিরে এসে যে বিয়ের কথা বলবে ঈশান সেটা বুঝতে পারছিল। আর ঈশান ওদের বলেছে নিজে দাঁড়িয়ে থেকে সবটা হ্যান্ডেল করবে। আর তারপর থেকেই মেয়েটার সাথে ওর মাঝে মধ্যে কথা হয়। তবে প্রেমা এর মাঝখানে একদিন ওদের দুজনকে কথা বলতে দেখে বলেছিল, ঈশান তোমাকে না বলেছি আমার বোনের সাথে কথা বলবে না? তোমার যদি কথা বলার হয় তাহলে আমার সাথে বলবে। তারপরেও ওর সাথে তোমার সব সময় কেন কথা বলতে হবে? না মানে আসলে আপনারা একই বাড়িতে থাকেন আর একই ফ্যামিলি। যে ফ্যামিলি আমার জন্য এত করলো, যে মানুষটা আমার জন্য এত কিছু করলো, আমাকে বাড়িতে আনলো, তার সাথে কথা না বললে কেমন একটা অহংকার দেখানো হয় না বলেন? তুমি কি ভুলে গেছো যার কথা বলছো তার তোমার প্রতি অনুভূতি আছে? আজ বাদে কাল আবার কথা বলতে বলতে দেখা যাবে সেই অনুভূতি মাথাচাড়া দিয়ে উঠেছে। সেটা কি ভালো হবে ঈশান? ঈশান সেদিন বিষয়টা নিয়ে ভেবেছিল। মনে হয়েছিল যে ওর এই কথা বলাটা বন্ধ করতে হবে। তাই আস্তে আস্তে আবারও মেয়েটার সাথে কথা বলা বন্ধ হয়। সেদিন যখন ঈশান অফিসের একটা কাজ শেষে বাসায় আসলো, ডাইনিংয়ের কাছে আসতেই একটা অদ্ভুত কিছু লক্ষ্য করলো। বাসার ডাইনিংয়ে কিছু ভদ্রলোক আর ভদ্রমহিলার সামনে প্রেমা বসে আছে। মনে হচ্ছে মেয়েটাকে লোকগুলো দেখতে এসেছে। ঈশান বিষয়টা বুঝতে পেরে এবার চলে যেতে নিলে তখন প্রেমার আব্বু ওকে পিছন থেকে ডাকলো। এবার ঈশান ভদ্রলোকের ডাকে খানিকটা এগিয়ে আসতেই উনি উঠে আসলেন। আর ঈশান তখন ওনাকে গাড়ির চাবি আর অফিসের কিছু ফাইলপত্র দিয়ে বলতে লাগলো, আঙ্কেল, অফিসের কাজগুলো হয়ে গিয়েছিল, সেই জন্য এসেছিলাম। কিন্তু দেখলাম আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এই ব্যক্তিগত সময় আমার থাকাটা ঠিক হবে না, তাই আমি... আর থাকা ঠিক হবে না মানে কি? তোমাকে আমি থাকতে বলছি? বলিনি? অবশ্য এখন বলতাম,
তুমি সেটা খুব ভালো করেই বুঝে গেছো। তুমি অনেক কিছুই আজ থেকে বুঝতে পারো। তাই তোমাকে বলছি, তুমি আমার ফ্যামিলির একজন সদস্য, সেই জন্য তুমি এখন এখানে থাকবে। আর আমার তো কোনো ছেলে নেই, আমিও তোমাকে ছেলের মতোই দেখি। তাই তুমি এখানে দাঁড়িয়ে থেকে বিষয়টা শুনবে। আর ছেলেপক্ষ এসেছে তো ছেলে সম্বন্ধে ভালো ভালো বলবেই। এই বর্তমান দিনের ছেলেগুলোকে আমার বিশ্বাস নেই। তাই আমি চাইছি যে তুমি নিজে থেকে দাঁড়িয়ে থেকে আমার মেয়েটার যার সাথে বিয়ের কথা চলছে তার সম্বন্ধে খোঁজ খবর নিবি। আমি আগেই ওদের কোনো বিষয়ে হ্যাঁ বলবো না। খোঁজ খবর নেওয়ার পর, জানাশোনার পর, তারপর এসব বিষয়ে আমি ওদের জানাবো। ঈশান আর কিছু বলতে গেলে ভদ্রলোক ওকে জোর করে নিয়ে ওনার পাশেই বসালেন। আর যখন জিজ্ঞেস করা হলো যে এই ছেলেটা কে, তখন উনি সবার সাথে ঈশানের পরিচয় করিয়ে দিলেন ওনার ছেলে হিসেবেই। ঈশান অবাক হলো, ওকে যে ছেলে বানিয়ে ফেলবে লোকটা সেটা ভাবতে পারেনি। হয়তো ভদ্রলোকরা কিছু মনে করতে পারে সেটা ভেবেই এরকমটা কিছু বলা। ঈশান আর চোখে একবার প্রেমার দিকে তাকিয়েছিল। ঈশান আসার পর থেকে প্রেমা ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ছেলেটাও সামনে বসে আছে আর ঈশান ওদের থেকে কিছুটা দূরে প্রেমার আপুর পাশে বসে আছে। আর সেখানে প্রেমা কিনা ঈশানের দিকে তাকিয়ে আছে। মেয়েটার এই মুহূর্তে তাকানোর মানেটা ঈশান বুঝতে পারেনি। ঈশান বুঝতে পারেনি যতক্ষণ অবধি না পাত্রপক্ষের সাথে ওদের কথা চলল। এরকম কিছু হওয়ার পর যখন ঈশানের মনে হতে লাগলো আজকে বাসায় ঢোকাতে যাওয়াটাই ওর অন্যায় ছিল। এখন যদি পাত্রপক্ষের কেউ বিষয়টা লক্ষ্য করে ফেলে তাহলে অনেক ঝামেলায় পড়তে হবে। আর ভদ্রমহিলা যেমন চোখে তাকিয়ে আছে তাতে যে কেউ ভাববে ওদের মাঝে কোনো সম্পর্ক আছে। আরও ঘণ্টাখানেক আলাপ আলোচনার পর পাত্রপক্ষে লাঞ্চের ব্যবস্থা করা হলো। ওনারা খাবার দাবার খেয়ে তারপর বাসা থেকে বেরোলেন। আর প্রেমার আব্বু ওনাদের বললেন ওনারা পরে বিষয়টা জানাবেন। ওনাদের মেয়ে ওনাদের ছেলেকে পছন্দ হয়েছে কিনা সেটা জেনে তারপর বিষয়টা নিয়ে বলবে। সেদিনের পর ঈশানের সাথে প্রেমার আরও দুটো দিন কথা হয়নি। এদিকে ঈশান ভেবেছে মেয়েটা যেহেতু বিয়ে ঠিক হয়ে যাচ্ছে সেহেতু এসব বিষয় নিয়ে আর ওর সাথে কথা না বলাই ভালো। প্রেমার দিকে এখন আর না এগোনোই ভালো। তাদের মেয়েটা এই ছেলেটার প্রতি মনোযোগ দিতে পারবে না। ঈশান ভেবেছিল প্রেমা খুব সহজে সব কিছু মেনে নেবে আর মেনে নেওয়ার পর হয়তো ওদের বিয়েটা হয়ে যাবে। প্রমিওর সাথেও এসব বিষয়ে কথা হলো এতদিন বাদে। ঈশান স্বাভাবিকভাবেই কথা বলা শেষ করে ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। এরই মাঝখানে প্রেমা আসলো। এসে ওর পাশে দাঁড়াতেই অবাক হলো ঈশান, কারণ মেয়েটা সচরাচর ফার্ম হাউসে ঢোকে না। ঈশান খানিকটা অবাক হলেও মেয়েটাকে দেখলো একবার আর চোখে তাকিয়ে থেকে বলল, আরে ম্যাডাম, আপনি এখানে ডাকলেই তো আমি চলে যেতাম। আমি তোমার সাথে কথা বলার জন্য এসেছি। এখন বলো, তোমার কি একটু সময় হবে? শোনার জন্য তো আমি সারা জীবন ধরেই পড়ে আছি, আর এখানে 2টা বছর ধরে তো আপনাদের কথা শুনেই যাচ্ছি। আরে বাবা, তেমন করে নয়, আমার পার্সোনাল বিষয়। তাছাড়া আমি বলতে চাচ্ছি না। আমি একটু বাইরে যেতে চাই তোমাকে নিয়ে। বাইরে কেন? আর কোথায় যাবেন? এখানেই বলুন। তাছাড়া এখানে কেউ নেই তো, ফার্ম হাউসও তেমন কেউ আসেও না। আপনি আজকে প্রথমবার এমন করে আসলেন, আর এখানেই বলতে পারেন, সমস্যা নেই ম্যাডাম। তুমি আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা কেন করছো ঈশান? আমি তোমাকে কয়েকটা দিন যাবৎ দেখছি, তুমি সব কিছু থেকে আমাকে এড়িয়ে যাচ্ছ। কথা বলছো না, আমাদের বাসায় গিয়েও তেমন আমার দিকে তাকাও না, খাওয়া দাওয়া করেও চলে আসো। আগের মতো আর কথা বলো না, হাসো না। সব মিলিয়ে যত বেশি তোমার সাথে কথা বলতে চাই তুমি ততই আমাকে ইগনোর করো। সত্যি করে বলো তো, তোমার মনে কি চলছে আর মাথায় কি চলছে? প্লিজ আমাকে বলো। কি চলবে? তাছাড়া কয়দিন বাদেই তো আপনার বিয়ে হয়ে যাবে। আমিও এখানে একা হয়ে পড়ব। আপনি ফ্রেন্ডের মতো এখানে ছিলেন, আর ফ্রেন্ডের মতো সবসময় আশেপাশেই থাকতেন। তাই চেষ্টা করছি সব কিছু অভ্যাস করে নেওয়ার। প্রমি ম্যাডামও এখানে নেই, আমি নিজের হাতে ওনাকে এখান থেকে তাড়িয়েছি। আর 2 দিন বাদে আপনিও চলে যাবেন, তাই প্রমিত চলে যাওয়ার কথা আর কত বলবে? তাছাড়া আমি চলে যাওয়ার কথা চিন্তা করছি না, আমি চিন্তা করছি অন্য কিছু। তোমাকে আমি যেটা বলি সেটা শোনো ঈশান। কি? ঈশান, আমি এখান থেকে যেতে চাই না। আমি এখানে থাকতে চাই, সারা জীবন ধরে এখানেই থেকে যেতে চাই। তা আবার কখনো হয় নাকি? তাছাড়া আপনি একটা মেয়ে, মেয়েদের জন্মই হয়
পরের বাসায় গিয়ে সারা জীবন কাটানোর জন্য। বাবার বাড়িতে মানুষের তো কয়েকটা দিন থাকার জন্য আর বড় হয়ে বেড়ে ওঠার জন্য। তারপর যখন ভালো কারো হাতে তুলে দেয় সেটার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন তো, আপনি অনেক ভালো একটা মেয়ে। আমি খোঁজখবর নিয়ে দেখছি ছেলেটা খুব ভালো। আরও কয়েকটা দিন ধরে দেখব, তারপর কোনো ঝামেলা চোখে না পড়লে তখন আপনার আব্বুকে বলবো। আঙ্কেল সবটা ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেবেন। আমি তোমাকে বলছি না আমি এগুলো চাই না। তুমি কেন এসব কথা বলছো? আমি তোমাকে পার্সোনাল কিছু জিজ্ঞেস করতে চাই আর তুমি আমাকে এসব বলছো? প্রেমার এরকম খিটখিটে মেজাজ আর এরকম সিন ক্রিয়েট করা দেখে ঈশান বেশ খানিকটা ভড়কে গেল। তারপর মেয়েটা জোর জবরদস্তি করে নিয়ে ওকে একটা রেস্টুরেন্টে গেল। আজকে আর পার্কেও গেল না। কেন সেটা বুঝলো না ঈশান। পার্ক জায়গা আর লেকের ধারে প্রেমার অনেক প্রিয়, সেখানে খুব নির্জন থাকে, কিন্তু এই পাবলিক প্লেসে কেন আসলো জানে না। তারপর খুব নিরিবিলি একটা জায়গা নিল মেয়েটা আর ওদের জন্য একটা পার্মানেন্ট রুম বুক করলো, যেখানে ওদের দুজনের জন্য অর্ডার নিতে আসলে প্রেমা দুটো কফি অর্ডার করলো। তারপর কিছুক্ষণ বসে রইল ঈশান। প্রেমার কথা শোনার জন্য চুপ করে রইল। একটা পর্যায়ে মেয়েটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো। ঈশান মেয়েটার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। প্রেমা কিছুটা সময় নিয়ে আবারও বেশ কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলো। আমি জানি না তুমি আমাকে কি ভাবো, কিন্তু আমি তোমাকে নিয়ে অনেক কিছুই ভাবি ঈশা। তুমি হয়তো বুঝতে চাইছো না যে আমি এই বিয়েটা করতে চাইছি না। আমি নিজে থেকে এই বিয়েটা ভাঙার চেষ্টা করছি, আর তুমি সেখানে আমাকে বিয়ের জন্য জোর করছো। আমি তোমাকে একবারও বলেছি যে এটার খোঁজখবর নিতে। আমি কি চাই, আমার মন কি চাই, তুমি কি সেটা একবারও আমাকে জিজ্ঞেস করেছো? আমি নিজের পার্সোনাল কথাগুলো বলার জন্য তোমার কাছে আসলাম, আর তুমি কি না আমার ভালোর জন্য ওই ছেলেকে খুঁজছো। আমি তো তোমাকে বলিনি এসব কিছু করতে ঈশান। আমি বুঝতে পারছি তুমি কিছুই মেলাতে পারছো না ঈশান, কিন্তু তুমি কি এইটুকুও বুঝতে পারছো না যে আমি প্রমি এখান থেকে দাঁড়িয়েছি শুধু তোমার জন্য। প্রমি যেন তোমাকে প্রেম ভালোবাসার মধ্যে না জড়ায়, আর তুমি যেন ওকে ভালো না বেসে ফেলো সেই জন্যই। অবশ্য পরবর্তীতে এটা বুঝতে পেরেছি। এখন তুমি বলতে পারো আমি ওকে কেন তাড়ালাম, কিংবা কিসের জন্য ওকে এখান থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমি চাইনি ও এখানে থেকে তোমার সাথে কোনো সম্পর্কে জড়াক, কারণ আমার সেটা ভালো লাগতো না ঈশান। কিন্তু কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমি কথা এত প্যাঁচিয়ে বলতে পারি না। প্রমি যেমন তোমাকে বলেছিল আমি ঠিক তোমাকে তেমন করেই বলছি, কিন্তু তুমি আমাকে প্রমি ভেবো না। আর প্রমিও হয়তো খুব সহজেই তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি অত্যন্ত জেদি ঈশান। সহজ সরল দেখতে হলেও যে আমার ভিতরে অতিরিক্ত জেদ তুমি হয়তো সে বিষয়টা কয়েকদিনেই বুঝে গেছো। তাই আমি চাইছি না তোমার সাথে কোনো প্রকারের জেদ দেখাতে কিংবা সিন ক্রিয়েট করতে। তুমি অন্তত আর যাই হোক আমাকে ভুল বোঝার চেষ্টা করো না, আর এসব বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টাও করো না। তাতে কিন্তু অনেক বড় ঝামেলায় পড়ে যাবে, আর আমি চাইছি না জোর করে কিছু করতে। তুমি নিজে থেকে রাজি হবে সবটা ঈশান। আপনি কি বুঝতে পারছেন যে আমি আপনাদের বাসায় আশ্রিতা হিসেবে থাকছি? আপনার আব্বু আমাকে আশ্রয় দিয়েছেন, আর আপনারা বারবার সেখানে প্রেম ভালোবাসার কথা বলছেন। এগুলো যদি আঙ্কেল জানতে পারে অনেক কষ্ট পাবে। আপনি কি সেটাই চাইছেন? আমি সেটা চাইছি না বলেই তোমাকে বিষয়টা জানালাম। আর তুমি আব্বুকে নিয়ে ভয় পাচ্ছ তো? আমি নিজে গিয়ে আব্বুকে বিষয়টা বলবো। আমি বুঝতে পারছি তোমাকে বিষয়টা বলে কোনো লাভ হবে না, আর আব্বুকে যদি না বলি যে কোনো সময় আব্বু আমার বিয়েটা ওই ছেলের সাথে ঠিক করে দেবে। আর আর আমি চাই না অন্য কোথাও বিয়ে করে চলে যেতে। আমি চাই তোমাকে বিয়ে করে নিয়ে তোমার সাথে এখানেই পার্মানেন্টলি থেকে যেতে, আব্বু আম্মুর কাছ থেকে যেতে। আব্বু আম্মুর এত আদরের সন্তান হয়ে আমি চাইছি না অন্য কারোর সাথে বিয়ে করে যাকে ভালোবাসি তার থেকে দূরত্ব বাড়িয়ে নিতে। ভালোবাসার মানে? তুমি তো এতটা বোকা নও ঈশান। এতগুলো দিনে যে তুমি আমাকে বুঝতে পারোনি সেটা তো নয়। তুমি খুব ভালো করেই বুঝেছো আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি, কিন্তু কেন এমন করে ইগনোর করছো? সেদিন যখন আমাকে দেখতে আসলো তখন শুধু আমি তোমার দিকেই তাকিয়েছিলাম। তুমি তো সেটা খুব ভালো করেই বুঝতে পারছো। আর কেন এমন অসহায় চোখে তাকিয়েছিলাম সেটা কি তুমি এই কয়েকদিনে বুঝতে পারোনি? তুমি একটু ভেবে দেখোনি? আবার ভাবার চেষ্টাও করোনি? আমাকে আজকে আব্বুর সাথে কথা বলতে হবে।
ঈশান ভদ্রমহিলাকে কিছু বলে আটকানোর চেষ্টা করলে ভদ্রমহিলা জোর করতে লাগলো আর বলল ওদের বিয়ের কথা যেন আব্বুর সাথে বলে। ঈশান নিজে থেকে যদি না বলে তাহলে প্রেমা নিজে গিয়ে ওর আব্বুকে বলবে। ঈশান অনেক রিকোয়েস্ট করলে, অনেক জোর জবরদস্তি করার পর মেয়েটা কিছুই শুনল না, উল্টো রেস্টুরেন্ট থেকে রাগ করে বেরিয়ে গেল। ঈশানও পিছন পিছন বের হতেই ততক্ষণে মেয়েটা নিজে একটা গাড়ি করে চলে গেল। ঈশান নিজেও গাড়িটা চালিয়ে বাসায় আসলো আর এসে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ প্রেমা বাসায় এসে সব কিছু ভাঙচুর করতে শুরু করেছে আর ওর আব্বুকে হয়তো সবটা বলেও দিয়েছে। ঈশান আজ করতে পেরে এসে বাসার ভিতরে যখনই ঢুকলো খেয়াল করলো প্রেমা অনেকক্ষণ কান্নাকাটি করেছে। ওর আব্বু বিষয়টা জিজ্ঞেস করলে তখন মেয়েটা কান্নাকাটি করতে লাগলো। প্রেমা আব্বুকে প্রমিস করাতে লাগলো আর তাতে ঈশানের ভয়ে গলা শুকিয়ে আসলো। এবার মেয়েটা ওর আব্বুর হাতটা নিজের মাথায় রেখে বলতে লাগলো, তুমি আমাকে কথা দাও আব্বু, আমি যেটা চাইবো তুমি আমাকে সেটাই দিবে। আমি যদি এমন কিছু চাই যেটা একটু কঠিন দেওয়া, তারপরেও তুমি দেবে। আমাকে বলো, তুমি তো চাও আমি সব সময় তোমাদের কাছেই থাকি, সব কিছু তোমাদের কাছে বলি, তাহলে জোর করে কেন আমাকে তোমাদের থেকে দূরে সরাতে চাইছো? আমি তো তোমাদের থেকে দূরে যেতে চাই না, তোমরা যেটা খুব ভালো করেই জানো। তারপরেও কেন যে তোমরা আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাও আমি জানি না। মামনি, তুমি কি বলছো সেটা সরাসরি বলো, আর কিসের কথা বলছো সেটা আমাকে বলো। মামনি, তুমি কি চাও না? আর কোথাও যেতে চাও না? আমাকে বলো, আমি সব ঠিক করে দিব। তুমি কিন্তু প্রমিস করেছো আমি যেটা চাই সেটা দিবে, যদি না দাও তাহলে আমি নিজের ক্ষতি করে দেব। এখন বলো তুমি কি চাও? না না, তেমন কিছু করতে হবে না, তুমি আমাকে বলো তুমি কি চাও মামনি, সেটাই হবে। তার জন্য তোমাকে সবটা আমাকে বলতে হবে, তা না হলে এমন কান্নাকাটি করছো আর বাসায় এসে আম্মুর সাথে রাগারাগি কেন করছো? ঠিক আছে বলো, তুমি আগে ওই ছেলেদের বলে দাও আমার আমার ওকে পছন্দ না। ওকে ওকে কেন, অন্য কাউকে আমার পছন্দ না। আমি এখন ওদের কাউকে বিয়ে করতে চাই না, বাইরের কাউকে আমি বিয়ে করবো না আব্বু। তুমি কী সব কথা বলছো মামনি? বিয়ে করবে না ঠিক আছে, কিন্তু কাউকে বিয়ে করবে না মানে? বাইরের কাউকে বিয়ে করবে না সেটা বলে দিলে, তাহলে বাইরে ছাড়া আর কোথায় কি আছে সত্যি করে বলো তো? কাকে পছন্দ করো আর কাকে তুমি বিয়ে করতে চাও সেটা আব্বুকে বলো। এরকম ভনিতা না করে আমাকে বলো তোমার কাকে পছন্দ আর কাকে বিয়ে করতে চাও। আব্বু, আমি ঈশানকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করতে চাই। তাছাড়া তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কেন এই কথাগুলো বলছি, কারণ এতদিন ধরে যাকে চিনি, জানি, যাকে সামনে থেকে দেখেছি তাকেই আমি ভালোবাসি আর বিয়েটা করতে চাই। তাছাড়া ওর প্রতি আমার অনুভূতি আছে। আমি সব কিছু থেকেই বুঝতে পেরেছি আমি ঈশানকে পছন্দ করি আর ভালোবাসি। আমি সবটা মিনিয়ে ওকে আমার চাই, খুব করে চাই আমার। তোমরা যদি এখন জোর করে ওর থেকে আমাকে আলাদা করে দাও, ওর সাথে আমার বিয়েটা না দাও, তাহলে আমি ভালো থাকতে পারবো না। আমি অনেকদিন যাবতই ঈশানকে বিষয়টা বলার চেষ্টা করছিলাম, কিন্তু এখন পরিস্থিতিটা এমন যে আমাকে এখন বলতেই হলো। আপু, ঈশানের কোনো দোষ নেই, ও আমাকে নিজে থেকে দূরে সরে থাকতে বলেছিল আর নিজেই এমন করেছিল। তাই আমি বুঝতে পেরেছি যা করার আমাকেই করতে হবে। ও নিজেকে আমাদের বাসায় আশ্রিতা ভাবে আব্বু, আর নিজের পরিস্থিতির কথা চিন্তা করে কখনোই আমার দিকে এগোবে না। আমি জানি না ও আমাকে ভালোবাসে কিনা, কিন্তু আমি ওকে ভালোবাসতে চাই আর সারা জীবন ওর সাথেই কাটাতে চাই। তোমরা না বলতে ওর মতো বিশ্বস্ত একটা ছেলে হয় না, যে ছেলে মেয়েদেরকে প্রোটেক্ট করতে পারে, সামনে থেকে মেয়েদের অপমান অপদস্থ সহ্য করতে পারে না। তার উপরে তোমাদেরকে এত ভালোভাবে, যাকে 2 বছর যাবৎ চিনি, তার সাথে আমি সারা জীবন কাটাতে চাই আব্বু। তার সাথে সারাটা জীবন আমি ভালো থাকবো আব্বু। নাহলে আমার পক্ষে ভালো থাকার সম্ভব না, কারণ আমি ওকে 2 বছর যাবৎ চিনি। আমি ওকে নিজের করে নিতে চাই। দয়া করে আমাকে ওর থেকে দূরে সরিয়ে দিও না আব্বু। ঈশানের কোনো দোষ নেই। তোমরা যদি আমাদের মেনে নাও তারপরে আমি অন্য কোথাও বিয়ে করব না। আমি ওকে ভালোবাসি, ওকেই ভালোবেসে যাব। দয়া করে এই বিষয়টা একটু ভেবে দেখো আব্বু। আমি ওকে ছাড়া থাকতে চাই না।
অন্যদিকে ঈশান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রেমার আব্বু আম্মু ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভদ্রলোককে এমন করে তাকিয়ে থাকতে দেখে ঈশানের মনে হতে লাগলো যে এ বাসায় ওর বোধহয় শেষ দিন। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, তারপর বাসা থেকে বেরিয়ে যেতেই প্রেমা কান্নাকাটি জুড়ে দিল। মেয়েটা ঈশানকে বারবার রিকোয়েস্ট করতে লাগলো যেন ওর থেকে দূরে চলে না যায়। আধা ঘন্টা পরের ঘটনা, যখন প্রেমার আব্বু নিজে থেকে এসে দরজার নক করেছে, দুজনেই রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ঈশান সামনের দিকে ফ্যাল করে তাকিয়ে থেকে চুপচাপ কিছু একটা ভাবছে। ভদ্রলোক কী থেকে কী শুরু করবেন জানেন না, তারপরও অনেক ভেবে একটা সময় বলতে লাগলো, আমি জানি না তোমার সাথে এই মুহূর্তে আমার কি বলার দরকার, কিংবা কিভাবে কথা বলবো, কিভাবে শুরু করব, কিছুই বুঝতে পারছি না। মেয়ের এমন একটা কর্মকাণ্ডে আমার মাথাটা পুরো হ্যাং হয়ে আছে। বাবা হিসেবে আমার এখন কি করার দরকার কিংবা কি সিদ্ধান্ত নিব সেটা ভেবে উঠতে পারছি না। তবে যাই হোক, কিছু তো একটা সিদ্ধান্ত নিতেই হবে। আঙ্কেল, আপনি অনেক ভালো একজন মানুষ, অনেক বিচক্ষণ একজন মানুষ। আপনি এমন কিছু করবেন না কিংবা এমন কিছু সিদ্ধান্ত নেবেন না যেটার জন্য আপনার মেয়ের লাইফের জন্য কোনো ক্ষতির কারণ হয়। আপনি এমন কোনো সিদ্ধান্ত নিন যার জন্য আপনার পরিবার আর আপনার মেয়ে দুজনেরই ভালো হয়। বাবা হিসেবে আমাকে সেই পরিস্থিতিটা তৈরি করতে হবে, আর মেয়ের ভালোর জন্য সেটা সিদ্ধান্ত নিতেই হবে। এখন তুমি আমাকে বলো, তুমি কি চাও? ঈশান অবাক হলো, ভদ্রলোকের দিকে তাকিয়ে থেকে একটু তাচ্ছিল্য করে বলতে লাগলো, আঙ্কেল, আমার আবার কি চাওয়া থাকতে পারে? আমাকে আশ্রয় দেওয়ার পর থাকা খাওয়া সব কিছু আপনি ঠিক করে দিয়েছেন, এমনকি আমাকে ছেলের মতো ভালোবাসা দিয়েছেন। তারপর আমি কি করে আপনাদের পেটে ছুরি মারব? তবে আমি জানি না বারবার আমার সাথে কেন এমন হচ্ছে। প্রথমে প্রমি ম্যাডাম, তারপর আবার আজকে প্রিমা ম্যাডাম। সব মিলিয়ে আমার নিজের কাছে নিজেকে দোষী লাগছে। আমার মনে হচ্ছে আমি এই বাসাতে না আসলেই ভালো হতো। সেদিনে যদি কোনো একটা অ্যাক্সিডেন্টে আমি মরে যেতাম তাহলে। ভদ্রলোক ঈশানের কাঁধের উপর হাত রাখলো। সাথে সাথে ঈশানের কথা বলা বন্ধ হয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো বুক চিরে ছেলেটার। কী থেকে কী বলছে আজকে নিজেও জানে না। এই মুহূর্তে কী বলা দরকার সেটা বুঝতে পারছে না ঈশান। যে বাড়ির ছোট মেয়ে একবার প্রপোজ করেছিল তাকে রিজেক্ট করে বাসা থেকে তো তাড়ালো, এখন আবার সেই বাড়িরই বড় মেয়েটা এরকম কিছু বলছে। সব মিলিয়ে নিজেকে একটা দাবার গুটি মনে হচ্ছে। দুজনে আবারও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ভদ্রলোক আবার বলতে লাগলো, আমি জানি না তুমি কি ভাবছো এই মুহূর্তে, তবে তুমি নিজেকে দোষারোপ করছো আর নিজেকে খুব ছোট মনে করছো, সেটা আমি বুঝতে পারছি। আমি চাইছি না তোমাকে এই বাজে পরিস্থিতির আর অস্বস্তির মধ্যে রেখে দিতে। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত আমি তোমাকে জানাবো, আর সিদ্ধান্তটা জানানোর পর তুমি তার মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারো। তবে সেটা তোমার বিষয়, আমি জোর করব না। আঙ্কেল, আমি বুঝতে পারছি আপনি কি সিদ্ধান্তের কথা বলছেন। আপনি টেনশন করবেন না, আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্তটা আপনি আগে শুনুন, সেটা শুনলে হয়তো আপনি বুঝে যাবেন যে সেটা আপনাদের ভালোর জন্যই নিতে হচ্ছে আমার। এটা আমার ইচ্ছা বলতে পারেন। অনেক আগে থেকেই যখন প্রমি ম্যাডাম দেশ ছেড়ে চলে গেল তখনই ভেবেছিলাম এরকম কিছু, কিন্তু তখন বলার মতো পরিস্থিতি আমার ছিল না। তাই চাইছি আজকে আপনাকে বিষয়টা জানাতে। তাহলে তোমার কথাগুলোই আগে বলো। জি আঙ্কেল, আসলে আমি আপনার পেটে ছুরি মারতে চাইনি। যাদের খেলাম, যাদের বাঁচাতে থাকলাম আর যাদের যাদের পড়লাম তাদের সাথে এরকম কোনো অন্যায় আমি করতে চাইনি। আমার মতো একটা চালচলহীন ছেলের সাথে আপনি কেনই বা নিজের মেয়ের কথা ভাববেন, আর কেনই বা নিজের মেয়েকে বিয়ে দিবেন, তাই না? সেজন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই বাসা ছেড়ে চলে যাব। ম্যাডাম প্রথমে কয়েকটা দিন হয়তো পাগলামি করবে, তবে যাবার সময় আমি ওনার সাথে একবার শেষ কথা বলে যাব। ভালোভাবে বুঝে গেলেই উনি আর পাগলামি করবেন না। উনিও প্রমি ম্যাডামের মতো বুঝতে পারবেন আমি যেটা করেছি ওনাদের ভালোর জন্যই করেছি। আর উনি নিজে থেকেই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই এই মুহূর্তে তুমি যদি বাসা ছেড়ে চলে যাও তাহলে আমার মেয়ের কি অবস্থা হবে একটাবার ভাবতে পারছো? তুমি এরকম একটা সিদ্ধান্ত নেবে আমি সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু এত জলদি নেবে সেটা ভাবিনি। আমার মেয়ে তো কেবল পাগলামি শুরু করেছে, এরপর যে আর কি কি করবে
সেটা তুমি ভাবতেও পারছো না। তবে ওর পাগলামি বন্ধ করার জন্য হলেও তোমাকে এখানে থাকতে হবে। তুমি যদি এখানে থাকতে না চাও, তারপরও তোমাকে জোর করে রাখতে হবে। দয়া করে এমন কোনো সিদ্ধান্ত তুমি নিও না ঈশান। আমি যতদিন পর্যন্ত না তোমাকে জানাচ্ছি ততদিন অবধি নয়। ঠিক আছে আঙ্কেল, কিন্তু আমি চাইছি না এখানে বেশি দিন থাকতে। তাতে আপনার মেয়ের পাগলামিটা বাড়বে। ওনাকে সহজ সরল মনে হলেও অনেক জেদি, তবে উনি মনের দিক থেকে অনেক ভালো। আর উনি নিজের মতো করে পাগলামি করবেন, তাই আমি চাইছিলাম চলে যেতে। এই ঘটনার পর পেরিয়ে গেছে একটা মাস। এই মাসে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, অনেক কিছুই আগের মতো নেই, আবার অনেক কিছুই ঠিকঠাক হয়েছে। ভালো কি হয়েছে, খারাপ কি হয়েছে কেউ জানে না, তবে ভালো খারাপ আপনাদের বলার জন্যই আমাদের প্রতীক্ষা আর বলতেই এখানে আসা। পরিস্থিতিটা ওই মুহূর্তে এমন ছিল যে প্রেমার আব্বুর সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়েছিল, কিন্তু দিন শেষে মেয়ের এমন পাগলামি আর হাজারটা চিন্তা ভাবনা করার পর উনি বুঝতে পেরেছিলেন মেয়েরা আর পুরো পরিবারের ভালোর জন্য হলেও ওনাকে এই সিদ্ধান্তটা নিতেই হবে। আর সেটা হচ্ছে ঈশানের সাথে মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত। এমন একটা সিদ্ধান্ত ভদ্রলোক নিয়েছিল, তবে পুরো 1 সপ্তাহ পরে। আর এই 1 সপ্তাহ যাবৎ লোকটা ঈশান ভাবার সময় দিয়েছিলেন আর নিজেও ভেবেছিলেন, আর মেয়েকেও একটু সময় দিয়েছিলেন মেয়ের সিদ্ধান্ত পরিবর্তন করেন কিনা সেটা জানার জন্য। মানুষের জীবন পরিবর্তনশীল, পরিবর্তনটাই অনেক সময় নিজেদেরই করতে হয়, আবার সিদ্ধান্তটাও নিজেদেরই নিতে হয়। প্রেমার আব্বু সেদিন এরকম সিদ্ধান্ত নিয়েছিল, আর মেয়ের বিয়েটা ঈশানের সাথে 1 সপ্তাহ পরে খুব ধুমধামের সহিত দিয়েছিল। যখনই দুজনের বিয়েটা ঠিক হয় তখন থেকে মেয়েটার সাথে ঈশান কথা বলার চেষ্টা করছিল, কিন্তু প্রেমা ওর সাথে পুরো 1 সপ্তাহ যাবৎ কথা বলেনি, রাগ করে থেকেছে। ঈশানেরও কেন জানি মায়া হচ্ছিল মেয়েটার প্রতি। বাসর রাতে যেদিন মেয়েটা ঈশানের শার্টের কলার ধরে অনেক কেঁদেছিল, ঈশান রুমে আসতেই প্রেমা ওর বুকে মাথা ঠেকালো। ঈশান মেয়েটাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিয়েছিল, কথা দিয়েছিল আর কখনো ওর চোখে পানি আসতে দিবে না, সব সময় ভালোবেসে আগলে রাখবে। সব সময় যেরকম প্রোটেক্ট করেছে, এখন স্বামী হিসেবে তার থেকেও বেশি প্রোটেক্ট করবে, কাছে থাকবে, ভালোবাসবে, আগলে রাখবে। ওর ইচ্ছে অপূর্ণ রাখবে না, তবে সাধ্যের মধ্যে চেষ্টা করবে ওকে ভালো রাখার, ভালোবাসার। আজকে ছুটির দিন, তাই অফিসে যেতে হয়নি, সেজন্য ঈশানও বাসাতেই ছিল। খাওয়া দাওয়া করে সবাই ডাইনিংয়ে বসেছিল। এরই মাঝে প্রেমা ঈশানের আশেপাশে ঘুরঘুর করছিল। তারপর ছেলেটার রুমে আসতেই জানলো আজকে ঘুরতে যাবে। প্রেমার এমন আবদার ঈশান কখনো ফেলতে পারে না, কিন্তু আজকে বন্ধুদের সাথে একটু দেখা করতে যাবে বলেছিল যে আজকে না নিয়ে গেলে হয় না। এসব শুনেই মেয়েটা গাল ফুলিয়ে বসেছিল। তারপর 1 ঘন্টা যাবৎ বুঝিয়ে এখন কোনো কাজ হলো না, তখন মেয়েটা গাল ফুলিয়ে বসে আছে দেখে ঈশান প্রেমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল। গলায় ঘাড়ে অনেকগুলো চুমু খেলেও মেয়েটা চুপ করে রইল। অন্যদিন হলে লজ্জায় একদম ঈশানের বুকের সাথে মিশে যেত, কিন্তু আজকে কেন জানি চুপ করে আছে। তারপর আর কি, জুমার নামাজ শ্বশুরের সাথে আদায় করে এসে খাওয়া দাওয়া করলো, তারপর মেয়েটাকে নিয়ে বেরোলো। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, ওদের দুজনের বিয়ের পর থেকে ঈশান আর ফার্ম হাউসে থাকে না, এখন প্রেমার রুমেই থাকে। তবে মাঝে মধ্যে ইচ্ছে হলেই দুজনে ফার্ম হাউসে গিয়ে সময় কাটায়। আর যেদিন বৃষ্টি হয় সেদিন দুজনে গিয়ে একান্তের ব্যক্তিগতভাবে সময় কাটায়। আর ঈশানের মনে হয় না দুজনে শ্বশুরবাড়িতে আছে, তখন মাঝে মধ্যে ওখানে গিয়ে থাকা আর কি। যাই হোক, প্রেমাকে নিয়ে ঈশান বের হলো, আর বের হওয়ার পর থেকে মেয়েটা ওকে পিছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আর প্রেমা যেমন করে সাজলে ঈশান পছন্দ করে, মেয়েটাকে খুব বেশি আদর করে, ঠিক তেমন করে সেজেছে। ঈশান তো বারবার ক্রাশ খাচ্ছিল লুকিং গ্লাসে, যার জন্য বেশ কয়েকবার দেখেছে। অন্যদিকে প্রেমা ততবারই ঈশানের মুখটা ঘুরিয়ে নিজের দিকে করে নিয়ে চুমু খেয়েছে। মেয়েটার এমন কাজে ঈশান ফিক করে হেসেছে। এরই মাঝখানে ওরা একটা পার্কে আসতেই খেয়াল করলো অনেক মেয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। প্রেমা বুঝতে পারলো ওর পিচ্চি বরটাকে কেমন করে দেখছে পেতনিগুলো। প্রেমা ঈশানকে হাত ধরে টানতে টানতে একটা নির্জন জায়গায় নিয়ে আসলো। তারপর সেখানে দাঁড় করাতেই ঈশান অবাক হলো, অবাক চোখে তাকালো। তখন প্রেমা নেকআপটা সরালো। ঈশান তাতেই বুঝতে পারলো প্রেমা মুখটা কালো করে রেখেছে।
এবার ঈশান মেয়েটার গালের পাশে হাত রাখতেই প্রেমা হাতটা সরিয়ে দিল। তারপর চোখ থেকে কাজল নিয়ে ঈশানের গলার নিচে কিছুটা লাগিয়ে দিল। ছেলেটা অবাক হতেই মেয়েটা এবার ওকে জাপটে জড়িয়ে ধরলো আর বাচ্চাদের মতো করে বলতে লাগলো। এই জন্য বারবার বলেছিলাম মাস্কটা পরে বের হও। সবাই কেমন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে তোমার দিকে, সেইটুকু বুঝতে পারছো না? এর জন্য এরকম করে মন খারাপ করা লাগে? আর দেখেছো তো তাতে কি সমস্যা? কেন দেখবে? আমার বরকে ওরা কেন দেখবে? আমার এই কিউটি সুইট আর হ্যান্ডসাম একটা জামাইয়ের দিকে সবাই চোখ বড় বড় করে কেন তাকিয়ে থাকবে? আমার পিচ্চিটাকে আমি দেখবো, ওরা কেন দেখবে? আচ্ছা বাবা, কেউ দেখবে না। এবার অন্তত কান্না থামো। আর দেখো, তুমিই তো বলেছিলে এখানে আসার জন্য, তাহলে? আমি বলেছিলাম? কখনো বলেছি তুমি মাস্ক ছাড়া আসো? মাস্কটা পরে আসলে সবাই এমন দেখতো বলো? আমার মনে হচ্ছে সবাই তোমার দিকে নজর লাগাচ্ছে। নজর দিলে সেটা খুব ভালো হয় না, জানো না? নজর জিনিসটা খুবই খারাপ হয়। আরে বাবা, তোমার এরকম কাজকর্মে আমার অবাক লাগছে। কী সব আজব আজব কথাবার্তা বলছো। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে মাস্ক পরে বের হব। এখন অন্তত আমার কথা শোনো। না, কোনো কথা শুনবো না। তুমি এক্ষুনি বাসায় যাবে, আমি আর থাকবো না। চলো বাসায় যাও। ঈশান মেয়েটাকে বোঝাতে পারল না। শেষে পাগলামি করতেই হ্যাঁচকা টানে প্রেমাকে পাজাকুলা করে তুলে নিল। প্রেমা অবাক চোখে ছেলেটার দিকে তাকালে ঈশান হিরো হিরোইনদের মতো মেয়েটাকে কোলে নিয়ে হাঁটতে লাগলো। এই দৃশ্যটা সবাই তাকিয়ে থেকে দেখছিল। প্রেমার লজ্জায় মুখটা লাল হয়ে আছে। মেয়েটা মেকআপটা নামিয়ে দিল। ঈশান বারবার ওর মাথায় আর কপালে চুমু খেলো। প্রেমাও দুহাতে গলাটা জড়িয়ে ধরে রাখলো ছেলেটার। সত্যিকারের ভালোবাসাটা এমনই। তবে সত্যিকারের ভালোবাসলেই মানুষকে কষ্ট পেতে হয়। ভালো খারাপ নিয়েই দুনিয়া। সবার ভালোবাসা যে পূর্ণতা পাবে তেমন কোনো কথা নেই। তাই ওদের ভালোবাসাটা হয়তোবা পূর্ণতা পাবারই ছিল। না হলে ভ্রমি ওকে ভালোবাসার পরই ঈশান তাকে দূরে সরিয়ে দিত না মেয়েটাকে। তারপর আবার তারই বড় বোনের সাথে ওরে বিয়েটা হলো। ঈশান মাঝে মধ্যে ভাবে আর অবাক হয়, ভালো থাকুক ভালোবাসা। আর অবাক করা এসব কাণ্ড কারখানা নিয়ে আপনাদের সাথে যেন আবার দ্বিতীয়বার দেখা হয়, সেটার জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি যেন সুস্থ থাকি আর আমাদের আরও ভালো ভালো গল্প উপহার দিতে পারি, তার জন্য আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।